সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে প্রায় 12 লক্ষ মানুষ মারা গেছেন। আমাদের ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে আবার লকডাউন করা হয়েছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই আক্রান্ত মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আর একই সাথে দেশের বিভিন্ন এলাকায় নারী নির্যাতন দিন দিন বেড়েই চলছে। নারী নির্যাতনের প্রতিবাদে চলছে আন্দোলন। বেকার সমস্যা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। এই জন্য আমরা প্রবাসীরা গভীর উদ্বেগ উৎকণ্ঠায় আছি। কি হচ্ছে তা জানতে আজকে সংলাপ। এছাড়াও আমরা কথা বলবো, আমরা জানি মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আমাদের প্রবাসীদের নানা হচ্ছে, অনেক প্রবাসী আটকা পড়েছেন। এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আজকের বিষয় সমসাময়িক বাংলাদেশ। আজকে আমাদের অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাগির আলমাই সাদের সাদ এমপি। আমাদের সাথে আছেন সাবেক সাংসদ বন্ধু পাঠচক্রের সভাপতি আওয়ামী লীগের নেতা জনাব নবীন নওয়াজ। আমাদের সাথে আছেন মহিলা দলের কেন্দ্রীয় নেতা অধ্যাপিকা রুকেয়া চৌধুরী বেবি। আমাদের সাথে আছেন উমান বাংলাদেশ কমিউনিটির নেতা জনাব আব্দুল মান্নান। আমাদের সাথে আছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংলাপের শুরুতে আমরা প্রতিদিন যেভাবে কোভিড-19 এর আপডেট নিয়ে শুরু করি, আজকে আমরা কোভিড-19 এর আপডেট জানবো। আমি শুরুতেই যাব কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল বদ্রর কাছে, আমরা কোভিড-19 এর সর্বশেষ আপডেট জানতে। একটু আনমিউট করতে হবে নিখিল দা। ধন্যবাদ রূপক দা। আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্যানেল আলোচক সহ আমাদের দর্শক শ্রোতা যারা আমাদের সাথে অংশ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রবাস দর্পণের প্রতি। প্রবাস দর্পণ প্রবাসীদের সাথে বাংলাদেশের জনগণের এই সেতু বন্ধন তৈরি করার জন্য শুরুতেই আমরা বরাবরের মতো আমাদের করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ যে তথ্য সেই তথ্যটি তুলে ধরতে চাই। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী করোনার গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 25 জনের এবং এ পর্যন্ত প্রায় 5,966 জনের মৃত্যু হয়েছে। যদিও বেসরকারি এই সরকারি এই তথ্যের সাথে বেসরকারি তথ্যের নানা গড়মিল রয়েছে, তারপরেও এটিকে ধরেই আমাদেরকে প্রস্তুতি পর্ব নিতে হচ্ছে। আমরা দেখেছি যে গত 24 ঘন্টায় 1,736 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত 4,10,988 জন করোনা রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে। এবং আমি বলবো যে আসলে গত কয়েকদিন ধরে একই রকম মৃত্যু হার এবং শনাক্তের হার চলছে কাছাকাছি। মাঝখানে খুব বেড়ে গেলেও এখন এই শনাক্ত এবং মৃত্যুর হার কিছুটা কমের দিকে। তবে সকলের মধ্যে সরকারি বেসরকারি সাধারণ জনগণ সকলের মধ্যে আশঙ্কা রয়েছে আগামী শীতে এই করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এজন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন সরকারের বিভিন্ন সংস্থাগুলোকে আরো সক্রিয় হওয়ার জন্য এবং দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। আজও স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে, কিন্তু এখনো আসলে বিশেষজ্ঞদের মধ্যে আশঙ্কা রয়েছে যে আমরা প্রথম ঢেউ মোকাবেলা করতে যে ব্যর্থতার পরিচয় দিয়েছি সেই ব্যর্থতা দেখা দিবে কিনা আগামী দিনে সেটিও একটা বিষয়। তবে আশার কথা হচ্ছে করোনা ভ্যাকসিন নিয়ে আলোচনা চলছে, হয়তো দ্রুত এই করোনার ভ্যাকসিন চলে আসবে, যেটি সংগ্রহ করার বিষয় নিয়ে বিশেষজ্ঞরা খুব এখনই সিদ্ধান্ত চূড়ান্ত করার তাগিদ দিয়েছে। আর যদি সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলি তাহলে এখন বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে সাম্প্রদায়িক হাঙ্গামা বেড়েছে এবং সেটি সারা বিশ্বব্যাপী ফ্রান্সের একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আজও হেফাজতে ইসলাম ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল এবং যদিও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, তবে পুরো ঢাকা শহর বলা যায় অচল অবস্থার সৃষ্টি হয়, প্রচন্ড যানজট সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খল ভাবে দৌড়াদৌড়ি এবং নানা ধরনের ছোটখাটো ঘটনা মানুষের ভিতরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছিল। এবং আজও প্রধানমন্ত্রী বলেছেন যে শুধু এই ফ্রান্সের ঘটনা নিয়ে নয়,
নানা ধরনের অপপ্রচার চলছে এবং একটি চক্র এই অপপ্রচারের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আমরা দেখেছি যে এই সময়কালে অতি সম্প্রতি চট্টগ্রামের একজন সাংবাদিক অপহৃত হয়েছিলেন এবং তাকে প্রচন্ডভাবে নির্যাতন করা হয়েছে এবং সর্বশেষ পুলিশ তাকে উদ্ধার করেছে মৃতপ্রায় অবস্থায়। সংবাদ প্রকাশের জের ধরে তাকে বর্বরভাবে নির্যাতন চালানো হয়েছে। আমরা অতি সম্প্রতি দেখেছি এই সাম্প্রদায়িক হাঙ্গামার অংশ হিসাবে কুমিল্লায় হিন্দু বাড়িতে হামলা হয়েছে, সেখানে ভাঙচুর, লুটপাট এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে লালমনিরহাটে। সেখানে দুই মুসল্লির মধ্যে ঝগড়া এবং একজনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যে সে ধর্ম বিরোধী কথা বলেছে এই অজুহাত এনে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, যেটা আসলে এই সভ্য সমাজের বলা যায় মানে ধিক্কার দেওয়ার কোনো ভাষা নাই। তারপরেও এই ঘটনা ঘটছে। তা আমরা আশা করছি যে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এবং আমাদের যে বিজ্ঞ আলোচক বিন্দু আছেন, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য আছেন যিনি এই আমাদের উত্তরবঙ্গের প্রতিনিধি, আমি বলবো তার পিতা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রপতি ছিলেন, সর্বশেষ বিরোধী দলীয় নেতা থাকাকালীন মৃত্যুবরণ করেছিলেন। সেই এলাকার জনগণের সাথে তার বাস্তব যোগাযোগ রয়েছে এবং আমাদের একজন সাবেক সংসদ সদস্য রয়েছেন যার মাটি ও মানুষের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। আপনারা জানেন যে তিনি যুবলীগের নেতৃত্বে ছিলেন এবং এখন সে বঙ্গবন্ধুর আদর্শ বিস্তারের জন্যই নানাভাবে কাজ করছেন, বঙ্গবন্ধু পাঠচক্র গড়ে তুলেছেন। আমাদের সাথে রোকেয়া আপা আছেন, যিনি জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হিসাবে পেশায় একজন শিক্ষক, অত্যন্ত চমৎকার ভাবে বলেন এবং মান্নান ভাই অংশ নিয়েছেন, তিনিও আমি আশা করছি যে সকল বিষয় নিয়ে কথা বলবেন। শুধু তাই নয়, প্রবাসীদের বিষয়গুলো এখানেও আসছে। আজও প্রবাসী আমাদের গৃহ শ্রমিকদের নিয়ে বিলস একটি কর্মসূচির আয়োজন করেছিল, সেখানে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন। প্রবাসে বাঙালিদের যে দুরবস্থা সেটি নিয়ে সেখানে আলোচনা হয়েছে। এটিও আমাদের জন্য একটি বড় সংকট। আগামী দিনে এই করোনা পরিস্থিতির কারণে আমাদেরকে কর্মসংস্থান নিয়ে একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেটিও এখন আলোচনার বিষয়। তা সকলের কাছ থেকে সেই বিষয়ে আলোচনা আশা করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ নিখিল দা। আবার আসো আপনার কাছে। আমরা একটু যেতে চাই এখন ওমানে। আমরা জানি মানে কোভিড-19 এর কারণে মধ্যপ্রাচ্যের যারা আমাদের বিভিন্ন শ্রমিকরা আছেন বা বিভিন্ন সংগঠন যারা দায়িত্বে আছেন, আমরা দেখতে পাই যে বাংলাদেশে যারা ছুটিতে এসেছিলেন কোভিড-19 এর আগে, যারা বাংলাদেশে আসার পর তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে ওনারা আবার নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না। এ নিয়ে আমাদের প্রবাসী যারা মধ্যপ্রাচ্যে প্রবাসী আছেন, এরা বিভিন্ন দেশের যারা আছেন তারা আন্দোলনও করছেন বাংলাদেশে। এ নিয়ে আমরা জানতে যাব। আমাদের ওমান থেকে সংযুক্ত হয়েছেন আব্দুল মান্নান, চেয়ারম্যান দি কিং জার্নাল কোম্পানি। আমি আব্দুল মান্নান ভাইকে একটু আনমিট করার জন্য বলবো। মান্নান ভাই, আমরা জানি ওমানে নানান সমস্যা রয়েছে। এই কোভিড-19 এর কারণে অনেক বেকার হয়ে পড়েছেন, অনেকে চাকরিচ্যুত হয়েছেন। আপনি যদি একটু পরিস্থিতি, আমাদের সর্বশেষ পরিস্থিতি একটু জানান প্লিজ। ধন্যবাদ রূপক ভাই, ধন্যবাদ প্রবাস দর্পণকে, যারা সবসময় প্রবাসীদের স্বার্থে কথা বলে থাকেন। আজকে উপস্থিত আছেন আমাদের সম্মানিত এমপি মহোদয় সাতেশ্বর সাহেব, উপস্থিত আছেন আমাদের সাবেক একজন এমপি, উপস্থিত আছেন আমাদের রোকেয়া ম্যাডাম সহ নিখিল ভদ্র ভাই। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আর যারা দেখতেছেন সবাইকে আমার কোম্পানির পক্ষ থেকে, আমার কোম্পানি থেকে পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। রূপক ভাই যে প্রশ্নটা করেছেন, আসলে সেটা শুধু ওমানের সমস্যা না, এটা সার্বিক আমাদের মিডল ইস্ট সহ আরো বিভিন্ন কান্ট্রিতে যে ভাইয়েরা বাংলাদেশে গিয়ে আটক পেয়ে গেছে, সবার এই সমস্যা। বিশেষ করে আমাদের ওমানের যদি আমি বলি, আমাদের বেশ কিছু ভাই নতুন ভিসা নিয়েছিল, এই ভিসাগুলো বর্তমানে সরকার বন্ধ করে দিয়েছে। তো আমার মনে হয় মেবি এখানে 8 লক্ষ প্রবাসীদের মধ্যে 5-7 হাজার নতুন ভিসার লোক বাংলাদেশে আটকে আছে, যারা সম্প্রতি ভিসাগুলো নিয়েছিলেন। এগুলা কম বেশি ঋণ করে এবং জমি বিক্রি করে এরা ভিসাগুলো কিনছিল, কেনার পরে কিন্তু এখন এরা ঢুকতে পারতেছে না। সেটা এদের জন্য একটা খুব ভোগান্তির বিষয়।
সেই বিষয়ে আসলে আমাদের কোনো কাজ করার দরকার আছে কিনা আজকে আমাদের সম্মানিত যারা এখানে উপস্থিত যারা মেহমান আছে তাদের প্রতি আমার এটা অনুরোধ থাকবে। আর একটা কথা হলো, আমাদের কম বেশি এখানে 8 লাখ মানুষের 5% হিসাব করলেও আমাদের 30-35-40 হাজারের মতো ওমানের মানুষ বাংলাদেশে আটক আছে। আটক বলতে আসতে পারতেছে না টিকিট জটিলতার কারণে। সম্প্রতি আমাদের রিজন এখনো চালু হয় নাই, আজকে থেকে চালু হবার কথা ছিল। এখানে ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান, এই দুইটা বিমান আমাদের বাংলাদেশি ক্যারিয়ার। আর যেগুলা কাতার এয়ার এবং ফ্লাই দুবাই সহ আর যে বিভিন্ন কান্ট্রির ক্যারিয়ার গুলো আছে, এরা উচ্চমুখী একদম চরম সিন্ডিকেটের মাধ্যমে এই টিকিট গুলোর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এক একটা টিকিটের দাম 1 লাখ কাছাকাছি মানে হাঁকানো হচ্ছে, যে টিকিটের দাম ছিল 20 থেকে 25 হাজার টাকা। এই দুরবস্থায় প্যান্ডামিক সমস্যায় আমাদের যে ভাইয়ারা আটক পেয়ে গেছে, এই ভাইয়ারা এত টাকা দিয়ে এখানে বিদেশে আসার মতো সার্বিক পরিস্থিতি, এদের আর্থিক সচ্ছলতা নাই। পাশাপাশি এখানে আবার সেখান থেকে করোনা টেস্ট, আবার এখানে আসে করোনা টেস্ট, আবার এখানে আসে 15 দিন কোয়ারেন্টাইন। সব মিলে আমাদের যে ভাইয়ারা বাংলাদেশে আছে, এদের জন্য আমাদের সরকার বাহাদুর বা আমাদের কর্তৃপক্ষের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে আজকে মেহমানদের মাধ্যমে, আপনার প্রকাশ দর্পণের মাধ্যমে কিছু একটা করার বা যদি মানে করার জন্য আর কি। তো আমি যেটা বলবো যে যখন প্যান্ডামিক সমস্যা ছিল, এখানে লকডাউন ছিল, তখন আমরা এখানে যারা কমিউনিটির লিডাররা ছিলাম, আমরা এম্বাসির সাথে যোগসূত্রে মিলে আমরা কিছু বিমানকে চার্টার করে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছিলাম। এই ফ্লাইট গুলোকে আমরা ফিক্সড একটা রেট নির্ধারণ করে দিয়েছিলাম, মানে করা হয়েছিল এম্বাসি থেকে। আমাদের মাননীয় মান্যবর রাষ্ট্রদূত গোলাম সরওয়ার সাহেবের নেতৃত্বে, যেটা সালামিয়ার এটার একটা রেট ছিল, ইউএস বাংলার একটা রেট ছিল, বাংলাদেশ বিমানের একটা রেট ছিল। দ্যাট মিনস আর এখানে সিন্ডিকেট করার কোনো সুযোগ ছিল না, এখানে রেট বেশি নেওয়ার কোনো, এখানে এটা পাবলিশ ছিল, এটা এত এত দামি। তখন এখানে এই দুর্নীতিগুলো হয় নাই, এই দুর্নীতিগুলো চরম পর্যায়ে যেতে পারে নাই, যদিও বা সামান্য কিছু হয়েছিল। আমাদের দেশে সেইভাবে করা হচ্ছে না কেন, সেটা হলো আমার প্রশ্ন। একটা আমাদের যদি পার উইক যদি 5টা-7টা যদি আমাদের ফ্লাইট যদি হয়, বাংলাদেশ বিমান এবং ফ্লাইট যে বিমানগুলো আছে, এগুলো যদি একটা ফিক্সড প্রাইস করে দেওয়া হয় এবং প্রায়োরিটি বেসে যাদের পিছে শেষ হয়ে যাচ্ছে, এই প্রায়োরিটি বেসে যদি এদেরকে টিকিট গুলো দেওয়া হয়, তাহলে আমাদের যে ব্যয়গুলো আটক হয়ে যে এখানে আটকে আছে, এই ব্যয়ের এখানে চলে আসলে আমাদের রেমিটেন্স যাবে। ওইখানে থাকলে যে ব্যয় 10,000 টাকা খরচ করবে, সেই ব্যয় এখানে আসে 10,000 টাকা আমি আমাদের দেশে পাঠাবে, তাহলে আমাদের ডবল প্রফিট। এখন ওই ব্যয়গুলো ওইখানে গিয়ে কিছু করতে পারতেছে না, অনেক সমস্যার সম্মুখীন আছে। সেটা হলো 1 নম্বর বিষয়। আরেকটা ওমানের মধ্যে আরেকটা বেশি যেটা সমস্যা, আমাদের বাংলাদেশি যে স্কুলগুলো আছে, এই স্কুলগুলোর চরম একটা ভোগান্তির মধ্যে আছে। অভিভাবকরা টিউশন ফি পে করতে পারতেছে না, অনলাইনে যদিও বা ক্লাস হচ্ছে, প্রপারলি ক্লাসগুলো হচ্ছে না, এবং টিচারদের যে স্যালারি, এটা টিউশন ফিটা দিতে না পারার কারণে আমাদের টিচাররা অনেক ভোগান্তির মধ্যে আছে। এই বিষয়ে বিভিন্ন সময় টক শোতে আলোচনা হলো, আমরা সরকারের পক্ষ থেকে এরকম কোনো ইতিবাচক কোনো সাড়া এখনো আমাদের স্কুল কর্তৃপক্ষ পাই নাই। আরেকটা কথা যেটা ছিল, আমাদের এখানে কোয়ারেন্টাইনের একটা সমস্যা। আমাদের বিভিন্ন বিমানে বিভিন্ন আইন করে বসে আছে, যারা সালামিয়ার, এটা ওমানের একটা পাবলিক ক্যারিয়ার, এরা যখন এখানে আমাদের বাংলাদেশের লোকেরা আসে, এদের বাংলাদেশ থেকে কোনো করোনা টেস্ট করতে হয় না, এরা সরাসরি ওমানে এসে ওমান এয়ারপোর্টে করোনা টেস্ট করে। এটা আমাদের জন্য একটা ইজি। আর অন্যান্য যে বিমানগুলো আছে, আমাদের দেশীয় যে ক্যারিয়ার গুলো আছে, এগুলো দেশেও করোনা টেস্ট করতে হয়, আবার এখানে এসেও করোনা টেস্ট করতে হয়, দুই দিকে ভোগান্তি হয়। এটা কি একই নিয়ম হতে পারে না? এটা আমার আরেকটা সমস্যার কথা, এখানে এই সমস্যায় অনেকেই ভুগতেছি আমরা। এরপরে আমাদের এখানে একটা অপরাস্থিতি আছে, অপরাস্থিতিটা ব্যাপারে আমাদের দীর্ঘদিন ধরে আলোচনা হলেও আমাদের এখানে নতুন নতুন বিভিন্ন এক একটা সংগঠনের বিভিন্ন বিভিন্ন কমিটি থাকার কারণে আসলে এখানে একটা সমস্যা রাইজ করতেছে। তো সেই বিষয়গুলো নিয়ে সবগুলো মিলে আমাদের ওমানের সার্বিক পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য এবং খাস এখন খুব একটু নিম্নগতি। এরপরে এখানে সরকার খুব আলহামদুলিল্লাহ মানে পাবলিক বান্ধব সরকার, আমাদের ওমান সরকার, আপনারা জানেন এরা বাঙালিদের সাথে এখনো করোনার কোন রোগীকে ফ্রি এরা চিকিৎসা দিয়ে যাচ্ছে হসপিটালে, প্রয়োজনে আইসিইউ তো রাখলেও ফ্রিতে এরা চিকিৎসা দিচ্ছে। সেই দিক দিয়ে আমরা ভালো আছি এবং সার্বিক করোনা ডেলি 500-700 রোগী পাচ্ছে, আবার তুলনামূলকভাবে ভালো সুস্থ হচ্ছে। ডেলি 7-8 জন, 5 জন, 10 জন পর্যন্ত মৃত্যুর হার। এইভাবে আমরা আলহামদুলিল্লাহ আছি। সর্বোপরি আমি এটাই বলবো, আমাদের
একটাই আমাদের প্রবাসীদের দাবি, মিডল ইস্টের সবার দাবি, সেটা আমার দাবি না। আমরা কিভাবে এই টিকিট গুলো একটু সাশ্রয় মূল্য আনি, আমাদের যে ভাইগুলো বাংলাদেশে আটকে আছে এই ভাইগুলো কিভাবে যার যার স্বদেশে এই স্কিল আমাদের এই লোকগুলোকে যদি দেশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের রেমিটেন্সের টাকাটা সচল থাকবে, আমাদের এই ভাইগুলোর ফ্যামিলি গুলো বেঁচে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা এখানে বলি, এখানের আইন কানুন আমার রফক ভাইয়ের মাধ্যমে, আজকে প্রবাস দর্শনের মাধ্যমে আমি আমার প্রবাসী সবাইকে একটা অনুরোধ করবো, আমরা যে দেশে থাকি সেই দেশের আইন মানি চলার চেষ্টা করব। গতকালও এখানে কিছু লোক বিকাশ এবং হুন্ডির কারণে অ্যারেস্ট হয়েছে। এর আগের দিন কিছু ভাই ক্রিকেট খেলা খেলতে গিয়ে, গ্যাদারিং করতে গিয়ে এখানেও কিছু ভাই অ্যারেস্ট হয়েছে। আসলে মিডল ইস্টের এই আইন কানুন গুলো ডেইলি পরিবর্তন হয়, এক সপ্তাহের মধ্যে 2-3 রকম আইন কানুন এখানে পরিবর্তন হয়। এদের এমন ক্ষমতা আছে, সুপ্রিম কমিটি যেটা আছে, এরা চাইলে দেশেও পাঠিয়ে দিতে পারে এবং দীর্ঘমেয়াদী এদের জেলও রাখতে পারে, এবং মিনিমাম এটার জরিমানা হলো বাংলাদেশি 50,000 থেকে প্রায় 10 লাখ পর্যন্ত। তো এখন এগুলো সম্পূর্ণ এদের পাওয়ারে। তো এই আমাদের অনেক ভাই এখান থেকে চলে যেতে হচ্ছে সমস্যার কারণে। তো এই হুন্ডি অবৈধ কাজের সাথে জড়িত না থাকার জন্য আমি প্রবাস দর্পণের মাধ্যমে সবাইকে, প্রবাসীদেরকে অনুরোধ জানাবো। ধন্যবাদ রফক ভাই, ধন্যবাদ। ধন্যবাদ মান্নান ভাই, আবার আসবো আপনার কাছে। আমাদের সাথে আছেন বিএনপির নেত্রী, ছাত্র দলের সাবেক নেত্রী এবং মহিলা দলের যিনি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নেত্রী অধ্যাপিকা রুকেয়া চৌধুরী বেবি আপা। এবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বিষয় হচ্ছে সমসাময়িক বাংলাদেশ, এবং আমরা যে প্রবাসীদের আমরা মধ্যপ্রাচ্যের সমস্যা নিয়ে আমরা কথা বলছি। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই যাবৎকালে বাংলাদেশে কোভিড-19 এর সাথে সাথে আপনার দর্শন বেড়ে গেছে, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। আপনি কি বলবেন এই ব্যাপারে? ধন্যবাদ প্রবাস দর্পণকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি ধন্যবাদ রূপক দা আপনাকে। আর আমাদের আজকের এই অনলাইন টকশো প্যানেলে যারা আছেন, মাননীয় সংসদ সদস্য রাগগির আল মাহি সাদ এরশাদ, উপস্থিত আছেন সাবেক এমপি মোহাম্মদ নবী নেওয়াজ, এবং আমাদের কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই নিখিল ভাদ্র, এবং ওমান থেকে যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল মান্নান। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি কথা বলার চেষ্টা করছি। তো আমার শ্রদ্ধেয় বড় ভাই নিখিল ভাদ্র যে কথাটি বললে একটু আগে, এবং আমি আজকে সামাজিক যে মাধ্যম, সেখানে বিষয়টা দেখে আমার এখনো আমার কান্না পাচ্ছে, যে সাংবাদিকদের উপরে যে এই যে নির্যাতন, এই যে তাকে যেভাবে আমরা দেখলাম সামাজিক মাধ্যমটার মধ্যে, তা আসলে গণতন্ত্র কোথায় আছে? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বাক স্বাধীনতা যদি না থাকে, তাহলে সেখানে কিসের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়? তো বাংলাদেশে তো অ্যাকচুয়ালি গণতন্ত্র নাই। যেখানে ভোটবিহীন সরকার গঠিত হয়, সেখানে আসলে গণতন্ত্র করা যায় না। আর সে কারণে বর্তমান পরিস্থিতি এই যে হচ্ছে, এটা তো হবেই। কারণ যেখানে জনগণ ভোট দ্বারা সরকার তৈরি করে নেন, মানে সরকার গঠন হয় নাই, সেখানে একজন সাংবাদিকের বাক স্বাধীনতা নাই। তাকে যেভাবে মারা হয়েছে, এবং এই নিখোঁজ হয়েছে তিনি 4 দিনের পরে তাকে উদ্ধার করা হয়েছে, সাংবাদিক গোলাম সারোয়ারকে, এবং এতটাই তাকে মানে টর্চারিং করা হয়েছে যে তার ট্রমাটাইজড হয়ে গিয়েছে। তিনি বলছেন উদ্ধারকারীদের পা ধরে, প্লিজ প্লিজ আমি আর নিউজ করব না। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় প্রত্যেকটি সংবাদপত্র বন্ধ করে দেওয়া উচিত। আমি জানি না, আমি ছোট মানুষ, এত বড় কথা আমার বলা ঠিক হবে কিনা। কারণ যেখানে সাংবাদিকরা সত্য নির্ভর, সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাকেই প্রতিবেদক বলে, এবং এটা প্রতিবেদন যিনি তৈরি করেন, অর্থাৎ প্রতিবেদনকারী অর্থাৎ রিপোর্টার, তার কিন্তু কাজ সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। এবং সেই সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে যদি এরকম কোনো সাংবাদিককে নাজেহাল হতে হয় এবং টোটালি ট্রমাটাইজড হতে হয়,
তাহলে সে দেশের মানুষ সংবাদপত্র কি পড়বে? আর সাংবাদিকরা কি তারা সত্য সংবাদ পরিবেশন করতে পারবে? তাহলে এখানে কিন্তু গণতন্ত্র ব্যাহত হচ্ছে। দেশ কিন্তু আজকে একেবারে স্বৈরাচারী পন্থায় চলছে, বাকশালীয় পন্থায় কিন্তু আজকে এই বর্তমান রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আপনারা মানে অনেকেই হয়তো আমার এই টকশো দেখছেন, যারা দল করেন, দলের ক্ষেত্রে আমি বলবো যে দলের বাইরে এসে একদম মানুষের কথা ভেবে কথাগুলো বলেন এবং বাইরে আসেন এবং প্রতিবাদ করেন, বলেন যেটা কেন হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন নারী। আপনি আমার কাছে কোশ্চেন করেছেন কোভিড-19 এবং ধর্ষণ, এই কথাটা বলেছেন। আমি বর্তমান সরকারের মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, ম্যাক্সিমামই সেখানে নারী। আমাদের স্পিকার নারী, আমাদের বিরোধী দলীয় নেত্রী নারী, সব জায়গায় আমরা নারী দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সেই জায়গায় আমি একটা জিনিস বুঝি না, পার্শ্ববর্তী দেশ দেখেন, আমাদের বন্ধু রাষ্ট্র দেখেন, ভারত দেখেন, ভারতে নারীদের স্বাধীনতার কথা দেখেন, আপনারা ওখানে গেলেই দেখবেন ওদের চলাফেরা, ওদের বাক স্বাধীনতা, সেই জায়গায় থেকে কিন্তু আমরা অনেক অনেক পিছিয়ে আছি। আমরা কি শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছি? না, আমরা কিন্তু শিক্ষার দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে নাই, কিন্তু আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, নারীদের জয় জয়কার সব ক্ষেত্রে, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, শিক্ষকতা বলেন, অফিস আদালত বলেন, সব জায়গায় নারীদের অবস্থান। শিক্ষা ক্ষেত্রে নারীরা এগিয়ে গেছে, সেটা না শুধু তারা ভোটাধিকারের দিকেও তারা পুরুষের কাছাকাছি, একেবারে 50 কাছাকাছি তারা চলে গিয়েছে। সেই দেশে যেখানে নারী প্রধানমন্ত্রী, নারী সর্বত্র বিরাজমান, সেখানে এই যে কোভিড-19 মধ্যে এই ধরনের রেপ কেসগুলো আমাকে অত্যন্ত আহত করে, আমি ঘৃণাবোধ করি এবং আমি মনে করি বর্তমান সরকারের এই ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহণ করা উচিত। এবং আরেকটি কথা আমি বলতে চাই, আমরা যখন স্কুলে বা কলেজে পড়ি তখন কিন্তু স্বৈরাচার সরকার এরশাদ পিরিয়ড ছিল, সেই সময় অ্যাসিড নিক্ষেপের একটা বিষয় কিন্তু খুব ছিল, তখন অ্যাসিড নিক্ষেপ হতো, আমরা তখন স্টুডেন্ট ছিলাম, সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, খুব কড়া একটি আইনের মাধ্যমে সেটা বন্ধ করা হয়েছে। এখন এইরকম যদি শক্ত একটি আইন শুধু করলেই হবে না, আইনের প্রয়োগ করতে হবে, যথোপযুক্ত প্রয়োগ চাই। এবং এটার কিন্তু ফাঁক ফোকরও আছে, যে ভালো যারা তাদেরকেও কিন্তু মানে আইনের মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে একটা মানে প্রবলেম ক্রিয়েট করে একটা সমস্যার মধ্যে ফেলে দিতে পারে, কিন্তু সেটা যেন না হয় সেটাও কিন্তু আমাদের বর্তমান সরকারকে লক্ষ্য রাখতে হবে। অনেকে আছে, অনেকে চিটিং করে অনেকে অনেক ধরনের মিথ্যা অপবাদ দেয়, তারপর তার বিচার হবে, তারপরে অনেক কিছু ব্যাপার আছে। তা আমি বলবো যে ওই রকম না হয়ে রাষ্ট্রযন্ত্রকে কঠোরভাবে বলতে হবে যে হ্যাঁ, দেশের পরিস্থিতিকে দমন করো। এবং আরেকটি কথা আমি এখানে বলবো, আমি খুব আজকের পত্রিকায় আমি যেটা দেখলাম, আজকে না গতকাল প্রথম আলোতে একটি নিউজ এসছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, পুলিশকে মারধর করেছে শ্রমিক লীগের নেতার স্ত্রী। এটাও কিন্তু একটি অগণতান্ত্রিক সরকার যখন রাষ্ট্র পরিচালনা করে, যখন ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় থাকে, তখন কিন্তু এটাই হয়। কারণ ভোট যখন পুলিশ দ্বারা মানে পুলিশের শেল্টারে যখন তারা ক্ষমতা ছিনিয়ে নেয়, সেই পুলিশকে শ্রমিক লীগের নেতার স্ত্রী বেধড় মারধর করেছে। কেন করেছে? কারণ সে ঘটনাটি খুলনায় ঘটেছে, খান জাহান আলী রাদিয়াল্লাহু সেতুর যে রূপসা সেতুর ওখানে টোল প্লাজায় টোল দেওয়ার ব্যাপারে সেই ভদ্র মহিলা 50 থেকে 60 জন লোক নিয়ে তিনি যাচ্ছেন এবং অন দ্য ওয়েতে তাদেরকে বলা হচ্ছে টোল দেওয়ার জন্য, তারা টোল দেবে না, কারণ সে হলো শ্রমিক নেতার স্ত্রী। এইভাবে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে পুলিশকে সে মারধর করে। যাই হোক, পরবর্তী তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো মানে অর্থাৎ আমি একটা কথা বারবার আমি বলতে চাই, এই ঘটনাগুলো কিন্তু একটা জায়গা থেকে এসছে, সেটা হচ্ছে যে অগণতান্ত্রিক সরকার ব্যবস্থা, যেখানে গণতন্ত্র ব্যাহত হবে, যেখানে মানুষ তাদের ভোট দেওয়ার অধিকার হারিয়ে ফেলবে, যেখানে ভোট জালিয়াতি হবে, যেখানে মিডনাইট অর্থাৎ ভোট হবে, সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটবেই। কারণ কি, এখানে তো জনগণের উপর সরকারের কোনো জবাবদিহিতা নাই।
কারণ আমরা জানি গণতন্ত্রের পূর্ব শর্তই হচ্ছে যে জনগণকে সে রাষ্ট্র তার জবাবদিহিতা দিতে হবে। জনগণের কাছে তো রাষ্ট্রের জবাবদিহিতার কিছু নাই, কারণ জনগণের ভোটের মাধ্যমে যে সরকার গঠিত হয় নাই, সুতরাং সরকারের তো কিছু যায় আসে না জনগণ মরলো না বাঁচলো। এই যে আপনি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কথা বলেছেন রূপকদা, আমার মতন মানুষ বা আমাদের মতন যারা আছে প্রতিনিয়ত এই যে কাঁচা বাজার, এই যে আপনার পেঁয়াজ বলেন, আলু বলেন, কাঁচামরিচ বলেন, ধনেপাতা বলেন, একটা ডিম যদি আমি ভাজতে যাই ভাই, সেখানে আমার ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ লাগে। একটা আলু ভর্তা যদি আমি খেতে যাই, সেখানেও কিন্তু আমার এই জিনিসগুলো লাগে। এগুলার যে এত দাম বেড়ে গিয়েছে, যেখানে আমাদের মতন মানুষ হিমশিম খাচ্ছে, সেখানে শ্রমজীবী বা দিন আনা মানুষ, দিন আনে দিন খায় যারা, হ্যাঁ, তাদের কি অবস্থা আপনি বলেন তো। আর করোনাকালীন সময় আপনারা তো দেখেছেন যে দেশের ম্যাক্সিমাম লোকে কর্ম হারা হয়েছে, তাদের কর্ম নাই। অনেকে 35% লোক ঢাকা, আমার জানা মতে 35 বেশি হতে পারে, কিন্তু আমার জানা মতে 35% লোক তারা বাড়ি ভাড়া দিতে পারেনি বলে তারা গ্রামে চলে গিয়েছে। এবং অনলাইনের কথা বলেছে আমার ভাই, আমার ওমান ভাই বলছেন যে অনলাইনে ক্লাস ঠিক মতো হচ্ছে না। ভাই, অনলাইনে ক্লাস ঠিক মতো হচ্ছে না কথাটা ঠিক না। অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি, কিন্তু স্টুডেন্ট ফিডব্যাকটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ তারা বললাম যে 35% বা 30% লোক। এক মিনিট একটু সংযুক্ত করি আমি। সম্ভবত উমানের ভাই বলছেন উমানের কথা, উমানে যে আমাদের উমানের কথা বলেছেন, অনলাইনের কথা নাকি বাংলাদেশের কথা বলেছেন? উমানের কথা বলছেন, উনি উমানের কথা বলেছেন। আচ্ছা, তাহলে আমি বাংলাদেশের কথা বলি, যে সেখানে আমাদের এখানে অনলাইনে কিন্তু স্টুডেন্ট যারা, আমি এটা ওই প্রসঙ্গে আনি, আমার বাংলাদেশে একই অবস্থা চলছে, যে আমার স্টুডেন্টরা কিন্তু গ্রামে চলে গিয়েছে, তাদের ওয়াইফাই নাই, তাদের মোবাইল ডাটা নাই, তারা কিন্তু ক্লাস দেখতে পাচ্ছে না। এই সংকট শুধু আপনার ওমানে নাই, এই সংকট কিন্তু আমার বাংলাদেশেও হচ্ছে। আর আপনি আরেকটা কথা বলছেন যে প্রবাসীদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা। এই যে আমাদের দেশে যে প্রবাসীরা এসছে, এদের আপনি দেখেন, এদের অবস্থা কিন্তু এখন খুবই খারাপ অবস্থা, কারণ এরা যেতে পারছে না, এবং যে সমস্ত টাকা পয়সা তারা এনেছিল সেগুলো তারা অলরেডি খরচ করে শেষ করে ফেলেছে। এবং দেশে যে সমস্ত আপনার বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশে এসছে কর্মীরা, তারা আজকে কিন্তু জীবিকার সংকটে তারা ভুগছে। সাধারণ সময়ের যে তুলনায় এই বছর প্রবাসী কর্মীদের ফেরার হার 5 গুণ। দেশেই অনেক বেকার সৃষ্টি হয়েছে, ফেরত আসা কর্মীরা কাজ পাচ্ছে না। এই যে কর্মহীন হয়ে পড়েছে, যে টাকাগুলো এনেছিল সেগুলো খেয়ে শেষ করে ফেলেছে, এখন তারা জীবিকার সন্ধানে ঘুরছে, কিন্তু তাদের জীবিকার সন্ধানটা অনেক বেশি সংকট একটা। যদি প্রবাসীদেরকে বাইরে দিতে পারি, বাইরে পাঠাতে পারি, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্সটা বাড়বে। কিন্তু তারা তো যেতে পারছে না, কারণ গত জানুয়ারি থেকে, অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবর 24 পর্যন্ত প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশে এসেছে, এবং 2019 সালে ছিল সেটা 65,000-এর নিচে। তাহলে 2019-এ ছিল 65,000-এর নিচে, আর 2020-এ হয়েছে 2.5 লাখের চেয়েও বেশি প্রবাসী বাংলাদেশে এসেছে এবং এসে আটকা পড়ে গিয়েছে। তাহলে এই লোকগুলোর কর্মসংস্থান দিতে না পারলে তাহলে দারিদ্র সীমার নিচে দেশের অবস্থান কিন্তু যাচ্ছে, মানুষ কিন্তু না খেয়ে মরবে, চুমরে, ওই পরিস্থিতিতে কিন্তু আমরা যাচ্ছি। তো আমি মনে করি সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং বেশিরভাগ প্রবাসী দেখেন যে তারা করোনাকালীন সময় তারা কাজ, আমি যেটা বললাম একটু আগে, কাজ হারিয়েছে, কেউ ছুটিতে এসছে, তারা কাজ পাচ্ছে না, কাউকে বৈধতা না থাকার কারণে তারা ফিরতেও পারছে না। কারো আবার ওই যে আপনার আকামা যেটাকে বলে, ওই যে ওয়ার্ক পারমিশন, যেটা ওয়ার্ক পারমিট, ওটা কিন্তু তাদের শেষ হয়ে গিয়েছে, সে কারণে তারা ওই যেতেও পারছে না। এবং এই যে সমস্যাগুলো একটার পর একটা সময়, এই বিপুল সংখ্যক কর্মী, এই যে এত কর্মী, হ্যাঁ, বিদেশ যাওয়ার তাদের যে সুযোগ, সেটা অত্যন্ত সীমিত এবং ক্ষীণ হয়ে পড়েছে। দেশে তারা কোনো, যারা বললাম, কাজ পাচ্ছে না, এবং দীর্ঘ সময় ধরে আয়হীন এই সমস্ত কর্মীর পরিবার সংকটে পড়েছে। আরেকটা কথা বলি, বাংলাদেশে প্রবাসী কাজ হারিয়ে আজ কর্মীদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা সরকার নিতে পারছে না, যেটা সরকারের ব্যর্থতা। সরকার কিন্তু কোনো পুনর্বাসন দিতে পারছে না, অথচ ইন্দোনেশিয়া, ফিলিপাইন অনেক আগ থেকে পুনর্বাসনের কাজটি শুরু করে দিয়েছে। আপনারা দেখবেন যে আমাদের 8ই মার্চ থেকে করোনা যে বিষয়টা আমাদের বাংলাদেশে এসছে, কোভিড-19 এর বিষয়টা,
আমাদের সরকার কিন্তু তখনও তৎপর ছিল না, সেটা তৎপর ছিল না বলেই কিন্তু আমরা অনেক বেশি ভিকটিম হয়েছি। এবং এই যে এখন করোনায় কিন্তু আমাদের দেশের মৃত্যুর হার কিন্তু বাড়ছে, মৃত্যুর হার কিন্তু বেড়েই চলেছে এখন। তো এখন এই যে বাড়ছে, এখন কিন্তু লকডাউন দেওয়ার কথা, এবং লকডাউন দেওয়ার কথা ছিল সেটা দেয়নি। তা আমি মনে করি যেখানে একটু আগে আমার আপনি বলেছেন বা আমার সাংবাদিক ভাই বলেছে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিশেষ করে ইউকেতে বা ইউএসএতে তারা কিন্তু লকডাউন অলরেডি শুরু করে দিয়েছে বা দিবে, এরকম তারা কাজ করছে, এবং ওখানে কিন্তু মৃত্যুর হার এখন দ্বিগুণ বেড়ে যাচ্ছে। সেখানে আমার দেশ কি করছে, আমার দেশের রাষ্ট্র কি করছে? কিছুই করতে পারছে না। শুধু তারা মুখে মুখে বলে উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়নের দিয়ে একদম উন্নয়নের ধারায় প্রবাহিত করে দেশকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু তলাবিহীন ঝুড়িতে দেশের মানুষ আজকে দুর্ভোগের মধ্যে পড়েছে, সেদিকে আজকে সরকারের কোনো খেয়াল নাই। এবং দেশে আরেকটি কথা আমি বলি, সমসাময়িক বিষয় আরেকটি বলি, দেশে অবৈধ বিদেশি আজকে 12,000। এটা কি চিন্তা করা যায়? অবৈধ বিদেশি 12,000 বাংলাদেশে এখন বসবাস করছে, এবং 108টি দেশের নাগরিক অবৈধভাবে অবস্থান করছে। এই 12,000 কারা? 108টি দেশের নাগরিক অবৈধভাবে বসবাস করছে, যাদের পাসপোর্ট নাই, ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে অনেক আগেই, এবং তাদের অনেকে সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যে তারা জড়িত হয়ে গিয়েছে ইতিমধ্যে। অনেকে চাকরি করছেন, আবার দেখা যাচ্ছে যে অনেকে আমরা দেখি হুন্ডির মাধ্যমে তারা টাকা বিদেশে পাচার করছেন বা পাঠাচ্ছেন। এদিকে করোনা ভাইরাসের কারণে এখন বৈধ বিদেশিদের সংখ্যা প্রায় 3/4 কমে গেছে বলে জানিয়েছেন অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ধন্যবাদ আপু, আবার আসবো আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা যারা প্রবাসী আছি, বিশেষ করে বলা হয় প্রবাসী হচ্ছেন বা প্রবাসীদের রেমিটেন্স হচ্ছেন বাংলা, বা প্রবাসী রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড। কিন্তু আমরা দুঃখে সেই লক্ষ্য করেছি, বিশেষ করে কোভিড-19 পর যখন প্রবাসীরা দেশে ফিরে গেছেন, প্রবাসীরা যদি কোনো ব্যাংকে লোনের জন্য যেতে হয়, তাদেরকে মানে অনেক কিছু দিতে হয়। কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন কোম্পানি নিয়ে দেওয়ার নাম নেই। তো এই বিষয়গুলো আমাদের মনে হয় সরকারের একটু দেখা দরকার। আমি যাব এখন আওয়ামী লীগের নেতা, সাবেক সাংসদ, সাবেক ছাত্র নেতা, বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি জনাব নবী নওয়াজ ভাই কাছে। নবী নওয়াজ ভাই, আপনি আমাদের রোকেয়া চৌধুরী বেবি আপা অনেক প্রশ্ন তুলেছেন, এবং আমরা জানি যে আপনি আজকে এগুলো উত্তর দিবেন, এবং সরকারের কি করা উচিত আপনি মনে করেন। একটু আনমিট করতে হবে নবী নওয়াজ ভাই। জি, হয় নাই নবী ভাই, হয় নাই। জি, এবার ঠিক আছে। জি, ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন সর্বপ্রথম প্রবাস দর্পণকে আজকের এই আয়োজনটি করার জন্য। পাশাপাশি আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাই আজকের যে উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য রাখছেন। প্রথমে বাগির আল মাহি সাদের সাদ মাননীয় সংসদ সদস্য, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির নেত্রী, মহিলা দল বিষয়ক সম্পাদিকা রোকেয়া চৌধুরী বেবি, আমাদের মধ্যে উপস্থিত আছেন ওমান থেকে, ওমান মনে হয় একজন নেতা, বিশেষ করে ওমানবাসী যারা বাঙালি আছেন তাদের উদ্দেশ্যে উনি কথা বলেছেন, এবং আগামী দিনে উনি নেতৃত্ব দিবেন জনাব আব্দুল মান্নান। আমাদের মধ্যে উপস্থিত আছেন নিখিল ভদ্র, আমাদের কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক। পাশাপাশি যারা দর্শক শ্রোতা সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। দাদা আসলে অনেক কথা এসেছে, বেবি আপা অনেক কথা বললেন। আমি তার প্রথমেই বলবো যে করোনার ব্যাপারে, করোনার বিষয়টি স্বাভাবিকভাবে নিখিল দা বলেছেন যে আমাদের দেশে সামনে যে এই সময়টি শীত আসছে সেই শীতে বেড়ে যেতে পারে। বিষয়টি আসলে আরো কয়েক সপ্তাহ আগে থেকে আলোচনা হচ্ছে যে দ্বিতীয় ঢেউ, সেকেন্ড ওয়েভ বলে কথাটি আমাদের দেশে চালু আছে এই মুহূর্তে। আর করোনা বাংলাদেশে প্রায় 1 বছর আগে থেকে এই করোনা পৃথিবীর, আমরা জানি যে চায়নাতে সর্বপ্রথম দেখা দেয়,
তারপর বাংলাদেশে মার্চ মাসের 8 তারিখে, এভাবে চলছে সারা পৃথিবীতে। আমরা বলবো যে সংখ্যাটা যেটা ধীরে ধীরে বাড়ছে, যদিও সেই বাড়াটাও কিন্তু আমাদের জন্য উদ্বিগ্নের বিষয়। আমি মনে করি এই বিষয়টি সরকার তার নিজ জায়গা থেকে অবশ্যই তার প্রত্যেকটি জায়গায় যারা দায়িত্ব পালন করেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, আমাদের বাঙালিদেরকে নিরাপদে রাখবেন, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। পাশাপাশি আব্দুল মান্নান আমাদের ওমান থেকে, উনি বলেছেন উনি ওমানবাসীদের জন্য যে নেতৃত্ব দিচ্ছেন, এই নেতৃত্বের জন্য ওনাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি জানাই যে উনি যেহেতু এরকম একটি নেতৃত্বে আছেন, সেহেতু আমি মনে করি যে সরকারের বিভিন্ন মাধ্যম আছে, উনি কিন্তু সবগুলো মাধ্যমের সাথে আমি মনে করি সম্পৃক্ত আছেন। সেই সম্পৃক্ত থাকার কারণে সরকারের যেখানে যেখানে যে যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, বিশেষ করে বাঙালি যারা ওমানে আছেন, পাশাপাশি বাংলাদেশের যারা প্রবাসী বিদেশে থাকেন, তাদের উদ্দেশ্যে উনি বিভিন্ন রকমের সুযোগ সুবিধার বিষয়, যেটি আপনি বললেন ব্যাংকের কথা, ব্যাংকের সুযোগ সুবিধার একটা ব্যাপার আছে। বিদেশে যারা থাকে তারা অনেক সময় যেমন দেশে ফিরে আসলে তাদের অর্থনৈতিক যে অবস্থা হয়, বেবি আপা বলেছেন যে দীর্ঘদিন এভাবে যদি ঘরে বসে অর্থ খরচ করে, তা অর্থ থাকার কথা না। যে কোনো মানুষের, আমরা যে যেখানেই থাকি না কেন, স্বাভাবিকভাবে এটির খরচ হয়ে একটি পর্যায়ে যে শূন্যের কোঠায় নেমে যায়। তো শূন্যের কোঠায় নেমে যাওয়া এই মানুষগুলো বিদেশে থাকে, আমাদের দেশের সম্পদ আমরা বলবো যে রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হচ্ছে, তাদের দিকে তাকিয়ে তাদেরকে আরো গতিশীল করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য সরকারের দায়িত্ব হবে যে বিশেষ করে ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধে, আমরা জানি যে ব্যাংক লোনের ব্যবস্থা আছে, সেই লোনের মধ্যে অন্ততপক্ষে কিভাবে তারা সুযোগ সুবিধা পেতে পারে, তারা উৎসাহিত হতে পারে, তারা সুযোগ সুবিধা পেয়ে তারা নিজেরাও শান্তিপূর্ণভাবে বিদেশে যাবে, তাদের পরিবার বর্গ রেখে অন্তত নিশ্চিন্ত ভাবে, সেই কাজটি করার জন্য সরকারের দায়িত্ব আছে। সে জায়গায় থেকে আমি মনে করি সরকার দায়িত্ব পালন করবেন। সেজন্য আমি আব্দুল মান্নান ভাইকে বলবো যে উনি একজন নেতা হিসেবে, আমি মনে করি শুধু ওমানের কেন, অন্যান্য দেশের যারা আমাদের নাগরিক আছে তাদের পক্ষেও অনেক নেতা আছেন, তারা ঐক্যবদ্ধভাবে এই কাজটি করতে পারেন। এই কাজটি যদি করেন তাহলে আমাদের প্রবাসী যে ভাইয়েরা আছে তারা বিভিন্নমুখী সুযোগ সুবিধা পেলে আমার মনে হয় বাংলাদেশ আরো অর্থনৈতিকভাবে সামনে এগোতে পারে। পাশাপাশি আমি বলবো যে রোকেয়া চৌধুরী বেবি আপা বলেছেন অনেক কথা, ভালো যুক্তি দিয়েই কথা বলেছেন। মাঝে মাঝে আবার একটু সরকারের যেটি বলার দরকার সে কথাটি না বললেই নয়, যেহেতু উনি নেত্রী, ওনাকে নেতৃত্ব দিতে হচ্ছে, যেহেতু মহিলা দল একটি বড় দল, সেই দলের নেতৃত্ব দিবেন উনি। তবে আমি মনে করি যৌক্তিক কথা নিয়ে উনি এগিয়েছেন। সেখানে আমি যে কথা বলবো যে সরকারের যে যখন থাকে, সরকারের যে যখন দায়িত্ব পালন করে, সরকারে থাকে, স্বাভাবিকভাবে তাকে কাজ করতে হয়, আর সেই কাজ করলেই তার ভুল হবে, এটি আমরা সবাই জানি। কাজ যে করে তার ভুল বেশি হবে, আর কাজ যে না করবে সে ভুল ধরবে, এটাই বাস্তবতা। আর এই সেই ভুল ধরিয়ে দিতে পারলে আমার মনে হয় সেই ভুল সংশোধনের মধ্য দিয়েই আমাদের দেশ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ সরকার জনগণের সেবা দিতে পারবে। আমি মনে করি এই বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন যে বাংলাদেশ সরকারের বিভিন্ন ভুল ভ্রান্তি, দ্রব্যমূল্যের কথা বলেছেন। দ্রব্যমূল্যের কথাটি আমি প্রথম বলবো, কেন বেবি আপার কথাটি চমৎকার ভাবে আমার কাছেও খুব লেগেছে যে যেই মরিচ আপনি দেখেন 250, আমি যদি দাম বলি যে কত করে মরিচ, বলে 250 গ্রাম 50 টাকা, তার মানে হিসাবটা বোঝাই যাচ্ছে যে আমরা কত টাকা কেজি মরিচ খাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে যে মরিচের দামটা বেশি। যদি সেই মরিচ 50 টাকা না হয়ে 20 টাকা হতো, 30 টাকা আমার পকেটে থাকতো। যে আলু হওয়ার কথা ছিল 50 টাকা, না হয় জোর 60 টাকা, সেখানে 90 টাকা হলে আমার পকেট থেকে কিন্তু অতিরিক্ত 30 টাকা চলে যাচ্ছে। পেঁয়াজের দামটাও তো এরকম ভাবে। তো প্রত্যেকটা জিনিসের দাম যদি বেশি থাকে, আমি আওয়ামী লীগ করি, আপনি বিএনপি করেন, আমার সাংবাদিক রূপক দা, নিখিল দা হোক, আমাদের এমপি মহোদয় হোক, যে কোনো ব্যক্তি তার পকেট থেকে অতিরিক্ত টাকা চলে যাচ্ছে। আমরা হিসাব করে দেখছি যে এখানেই আমাদের কাছ থেকে 30% টাকা অতিরিক্ত চলে যাচ্ছে। কোনো পরিবারের কোনো সদস্য কেউ চায় না যে এই টাকা চলে যাক। সেজন্য আমি মনে করি সরকারের, যেহেতু সরকারের দায়িত্ব পালন করছেন সরকারের যে যেখানে দায়িত্ব পালন করছেন দ্রব্যমূল্যের ব্যাপারে, আমি মনে করি সেই জায়গাটিতে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, অন্তত পক্ষে জনগণকে সেবা দেওয়ার জন্য, জনগণকে শান্তিতে অন্তত বসবাস করার যে বিষয়টি,
দ্রব্যমূল্যের দাম যদি নিয়ন্ত্রিত থাকে, আমাদের পকেট থেকে 30% অতিরিক্ত টাকা যদি চলে না যায়, তাহলে আমরা শান্তিতে থাকবো। এই কারণে আমি বলবো, বিশেষ করে খাদ্যমন্ত্রী মহোদয়, গতকাল যদিও ওনার সাথে দেখা হয়েছিল, আমি নিজে ব্যক্তিগতভাবে সর্বপ্রথম আমার এই রিয়াকশনটি ছিল যে দ্রব্যমূল্যের এই বিষয়টি কি করবেন। গতকাল উনি দেখলাম যে চাউলের দাম নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যারা নাকি ডিলার ছিল তাদেরকে নিয়ে মিটিং এ ছিল। মিটিং এর পরে আমরা ঢুকে সেখানে যে সর্বপ্রথম এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। সেজন্যই বলবো যে আমরা যে যেখানেই থাকি আমরা সরকারকে সহযোগিতা করার জন্য এইভাবে, যেমন বেবি আপা মিডিয়াতে বলছেন, আমি আজকে এই কথাটি শুনেছি, আগামীকাল আরেকজনকে যদি দেখি তাহলে আমি আমার মনের যে কথা ব্যক্ত করব, বেবি আপার কথাও তুলে ধরতে পারবো। এভাবেই যদি আমরা সরকারের বিভিন্ন জায়গায় যে দুর্বলতা আছে, গ্যাপ আছে বা কোনো রকম ভুল আছে, সেই ভুল ধরিয়ে দিলে এই সংশোধনীর মধ্য দিয়ে আমাদের দেশ এগোতে পারে, আমরা সেভাবে চলতে পারি। পাশাপাশি আপা বলেছেন অ্যাসিড নিক্ষেপের কথা বলেছেন, এই কথাটি এনেছেন একটি কারণে যে রূপকদা আপনি বলেছেন যে ধর্ষণের যে পরিমাণটি বেড়ে গিয়েছিল, এমনকি এখনো যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই ধিক্কার জানাই। আমরা তাদেরকে, যারা ধর্ষণ করে, তারা এই সমাজের মানুষ নামের কলঙ্ক, তাদেরকে পশুর থেকে আমরা বেশি ঘৃণা করতে পারি অন্তত এই সমাজের মধ্যে যারা অন্ততপক্ষে ওই গ্রুপের, ওই দলের, ওই পক্ষের মানুষ। এই সমাজের এই ধরনের খারাপ মানুষগুলোর জন্য আজকে যেমন আমরা উদ্বিগ্ন, প্রত্যেকটি পরিবার উদ্বিগ্ন, সরকার উদ্বিগ্ন, বিরোধী দলও কিন্তু বিভিন্ন জায়গায় মিডিয়া চ্যানেল, তারপরে ছবি তোলা থেকে শুরু করে বিভিন্ন খবর প্রকাশ করা থেকে ওনারা কিন্তু লেখালেখি নিয়ে, যেমন বেবি আপা এতক্ষণ ব্যস্ত ছিলেন, একটা পয়েন্ট লিখেছেন এখানে বলবেন, সেটা তুলে ধরেছেন, বলেছেন। তো এইভাবে ব্যস্ত থাকা লাগে, তো সেই জন্য ওদেরকে আবারও ধিক্কার জানাই যে এই সমাজ থেকে ওরা দূর হয়ে যায়, তাহলে আমাদের এই সমাজ শান্তিপূর্ণ একটি সমাজ হবে। কারণ ওরা কিন্তু আমাদের কোনো সমাজেরই নয়। ধর্ষণকারী যারা, তারা অবশ্যই, যদি সর্বপ্রথমে বলবো আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের ছাত্রলীগ থেকে শুরু করে অনেকের নাম আসছে, অনেকের কথা আসছে, পাশাপাশি এরকম ছাত্র দল করে, যুব দল করে, এরকম তাদের মধ্যেও থাকতে পারে, অন্য দলের মধ্যেও থাকতে পারে, সমাজের সব শ্রেণীর মধ্যে থাকতে পারে। এই বিষয়টি নিয়ে সরকার কোনো উৎসাহ উদ্দীপনায় আছে যে ধর্ষণ বেড়ে গেলে সরকার দীর্ঘদিন থাকতে পারবে, তা না, বরং উল্টোটা, যদি এটি বেড়ে যায় তাহলে অবশ্যই সরকার বেকায়দায় করতে পারে বলেই সরকারের বিভিন্ন মাধ্যম দিয়ে এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করার জন্য, যে কথাটি বেবি আপা বলেছেন যে অ্যাসিড নিক্ষেপ এক সময় ছিল, সেটি বন্ধ হয়েছে কোনো কোনো উদ্যোগের কারণে, সরকারের উদ্যোগের কারণে। আমি মনে করি এই আন্দোলনের মধ্য দিয়ে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে যারা এই ধরনের অপরাধী তাদের ক্ষেত্রে সর্বোচ্চ মৃত্যুদণ্ড যে আইনটি, সেই আইনটির ব্যাপারে সরকার নমনীয় হয়েছে, সরকার রাজি হয়েছে। সরকার একেবারে ধিক্কারের সাথে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এটিকে অবশ্যই আইনে রূপান্তরিত করার কারণে আমি মনে করি বেবি আপা যে কথা বলেছেন যে অ্যাসিড নিক্ষেপের মতো একটি ঘটনা বাংলাদেশ থেকে মুছে গিয়েছে, আমরা মনে করি আগামী দিনে এই ঘটনাটি বা এই যে ধর্ষণকারী যারা আছে এই সমাজ থেকে অবশ্যই উচ্ছেদ হবে, আমরা এটি আশা করি। পাশাপাশি আপা বলেছেন শ্রমিক নেতার কথা। শ্রমিক নেতার স্ত্রী, উনি বিখ্যাত স্ত্রী, এরকম সমাজে, আমাদের সমাজে প্রত্যেকেরই কিন্তু স্ত্রী আছে। এক এক সমাজে এক একজন এক এক রকমের, এক এক তালের, এক এক রকমের সাহসী। এই সাহসী স্ত্রীদের জন্য, বউদের জন্য আমরা বেকায়দায় পড়া লাগে। আমাদের মতো অনেকেই হয়তো আমরা উদ্বিগ্নতায় থাকতে হয়। তাহলে দেখেন, শুধু কি ওই শ্রমিক নেতা বেকায়দা আছেন? শ্রমিক নেতা শুধু বেকায়দায় নাই, ওই শ্রমিক নেতার ওই স্ত্রীর জন্য আজকে সরকারও বেকায়দায় পড়ে গেছে। এরকম হাজী সেলিমের 30 বছরের অর্জন আমাদের চোখে দেখা, সেই হাজী সেলিমের সন্তান, এক সন্তানের এই মানে সমাজ ব্যবস্থার সাথে না মিশার কারণে, না চলার কারণে, উনি একটি পশুর মতো চলার কারণে একটি দুর্ঘটনা, এমন একটি দুর্ঘটনা ঘটিয়েছে, এর ঘৃণা করারও জায়গা নাই। আর যে কারণে আজকে দেখেন হাজী সেলিম বারবার বোধহয় জিকির করতেছেন যে আল্লাহ, আমি এমন কোন পরিবেশ কোনোদিন চাই না, আল্লাহ আমাকে মুক্ত করো, আমার সন্তান দরকার হলে আমি এই সন্তানকে ত্যায্য করব, তবু আমার যে অর্জন এটি অব্যাহত থাকবে। এটা কিন্তু প্রত্যেকটা পরিবারের গার্জিয়ান, অভিভাবকরা চায়, একজন স্বামী চায়, একজন পিতাও কিন্তু সেরকম চায়। কিন্তু করবেন কি এই সমাজ ব্যবস্থায়, যেখানে 7.5 কোটি বাঙালি ছিল 71 সালে, সেই 50 বছরের মাথায় আজকে 18-19 কোটি মানুষ হয়েছে। সেই মানুষের মধ্যে ঘটনা, দুর্ঘটনা অনেক কিছু ঘটে যায়,
সেই ঘটনার মধ্য দিয়ে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে বিধায় আজকে টক শোতে এগুলো জায়গা করে নিয়েছে। তাই বলতে চাই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ধিক্কার জানাই ওই সন্তানদেরকে, যে সন্তানরা পরিবারের মান সম্মান ইজ্জত। আপনি দেখেন হাজী সেলিম সাহেব কত পাওয়ারফুল শক্তিশালী একজন মানুষ। হাজী সেলিমের ছেলে কাউন্সিলর হয়েছে, সেও কিন্তু কম শক্তিশালী ছিল না। আজকে হাজী সেলিমের বিআই, যে নাকি কাউন্সিলরের শ্বশুর, হাজী সেলিমের বিআই, সেই মানুষটি কিন্তু আজকে বাইরে বেরোতে পারছে না। হয়তো আমি মনে করি যেটি তার, আমি মনে করি শাশুড়ি একজন একেবারে অসহায় একজন মানুষ। আমার মনে হয় ওই সেই শ্রমিক নেতার স্ত্রীর মতো না, উনি জননেতা হয়েছে, নেত্রী হয়েছেন, উনি নির্বাচিত একজন প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, উনি কিন্তু আজকে মুখ দেখাতে পারছে না একটা মানুষের জন্য। তাই মনে করি এই ধরনের সমাজে যারা পশুর মতো থাকবে তাদেরকে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ধিক্কার জানাই। আগামী দিনে তারা যাতে অন্তত এই সমাজ থেকে অন্তত ধ্বংসে পরিণত হোক। পাশাপাশি আমি যে কথাটি বলবো যে আমাদের বেবি আপা বলেছেন নারীদের অগ্রাধিকারের কথা, খুব চমৎকার কথা বলেছেন যে বাংলাদেশের মাটিতে আমি মনে করি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি পিতা হারিয়েছেন, মা হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়ে উনি এতিম হয়েছেন। উনি কিন্তু অন্যান্য সন্তানদের মতো হতে পারতেন, কিন্তু উনি যে হারিয়ে এতিম হয়েছেন, উনি যে অভাব বোঝেন, উনি যে বাংলার মাটিতে ঢুকেছিলেন 81 সালে ঢোকার পরে উনি ওনার সেই যেই পিতার যে জায়গায় পিতা মাতা ভাই বোন সবাইকে মারা হয়েছিল, সেই বাড়িতে ঢুকতে ওনার অনেক কষ্ট হয়েছিল। সেই কষ্টই না শুধু, এই আওয়ামী পরিবারের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য 21 বছর ধরে উনি পরিশ্রম করেছেন। ওনার মাথায় শুধু একটি বিষয় ছিল যে আমার বাবা বাঙালি জাতিকে ভালোবেসেছিলেন, আমার বাবা বাঙালি জাতিকে সুখ দিতে চেয়েছিলেন, আমার বাবা বাঙালি জাতিকে একটি সোনার বাংলা উপহার দিতে চেয়েছিলেন। দেখি না আমি পারি কিনা। দেখেন একজন নারী হয়েও বেবি আপা এই বাংলাদেশের মাটিতেও কিন্তু আমরা আজকে যে হেফাজতে ইসলামের যারা আজকে আন্দোলনে নেমেছে ফ্রান্সের এই ঘটনাকে কেন্দ্র করে, হেফাজতে ইসলাম কিন্তু 13টা শর্ত দিয়েছিল তারা, তার মধ্যে যে কয়েকটি ছিল নারীদের বিষয়ে। আপনার জানা আছে যে ঘর থেকে বেরোতে পারবে না, চাকরি করতে পারবে না, নারীদেরকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। যদি কোনো কারণে সেই সময় 5 বছর এরকম একটি অবস্থা থাকতো বা হেফাজতে ইসলামের নেতৃত্বে যদি বাংলাদেশ চলতো, তাহলে বোধহয় আজকে যে সংখ্যাটা আপনি গুলি বললেন, আজকের মাননীয় প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী নারী, স্পিকার নারী, মন্ত্রী মহোদয়দের মধ্যে নারী। বাংলাদেশে কিন্তু সারা পৃথিবীর কাছে এই প্রশংসা কুড়িয়েছে যে নারীদেরকে যে প্রাধান্য দেওয়া হয়েছে বা দিতে পেরেছে বাংলাদেশ সরকার সেই অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে এনে নারীদেরকে আজকে ক্ষমতার দিকে এগিয়ে দিচ্ছে। ইভেন সংখ্যার দিক দিয়ে আপনি দেখেন, বিশেষ করে ছেলেদের থেকে মেয়েরা কিন্তু লেখাপড়া অনেক ভালো করতেছে জানি, এটি কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। আপনি দেখেন যখন আমি একজন ইয়নো নিয়ে যাব আমার উপজেলায়, আমি যখন সংখ্যা গুনতে গেলাম 40 জনের মধ্যে মাত্র 12 জন কি 13 জন হচ্ছে পুরুষ, বাকি সব মহিলা। সেই মহিলা ইয়নোকে আমার নিতে হবে আমার উপজেলায়। আমি বুঝিয়ে বললাম আমার ছোট উপজেলায় আপনারা দেন, কিন্তু বড় উপজেলায় অবশ্যই একজন পুরুষ দেন। আমাকে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বললেন, স্যার নারীরা আজকাল যা করতে পারে আপনি নিয়েই দেখেন না। আসলে আমি উপলব্ধি করেছি, আমার 2 উপজেলায় নারী ইয়নো ছিলেন, এখনো আছেন। আমি রেজাল্ট পেয়েছি, যদি কয়েকজন আগে একজন প্রমোশন পেয়ে চলে গেছেন, কিন্তু যতদিন ছিলেন ওনারা মেধা মনন যোগ্যতা দিয়ে পুরুষত্ব কিন্তু কম করেননি। এই যে কাজটি, এই যে বললেন, আমি মনে করি আজকে দাদার এই অনুষ্ঠানে যদিও প্রবাসীদের উদ্দেশ্যে কথা বলতে এসেছি, কিন্তু নারীদের উদ্দেশ্যে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে, ওনার যে চিন্তা চেতনা, আপনি দেখেন না নারীদের, বিশেষ করে একজন নারী বয়স্ক ভাতা পাচ্ছেন, একজন মহিলা সে নারী যদি হয়ে থাকে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, সে যে ভাতা পাচ্ছেন তার পরিবারে 200-300 টাকা কিন্তু অনেক টাকা, গ্রামের বাড়িতে 300 টাকা অনেক টাকা পায়, সেই জিনিসটি পাচ্ছেন। বিশেষ করে একজন নারী যদি গর্ভবতী হন সেই ভাতাও কিন্তু উনি পাচ্ছেন। এই যে উৎসাহ দেওয়া, এই উৎসাহের জায়গাটিতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী হিসেবে ওনার যে বুদ্ধিমত্তা, ওনার যে চিন্তা চেতনা, আমি মনে করবো আপনি চমৎকার কথা বলেছেন যে হ্যাঁ নারীদের যে অগ্রাধিকারটি এসেছে, অবশ্যই নারীদেরকে মূল্যায়ন করলে, আপনি দেখেন আপনার পরিবারের আপনার বোন একটি যদি এই পর্যায়ে না, আমি ওই কথাটি বলছি, আবার কথাটি বলে দিচ্ছি যে যদি আপনার বোনটি যদি আজকে শিক্ষিত হওয়ার পরে যদি কোনো চাকরি না করতে পারে, তাহলে আগামী দিনে আগামী 5 বছর পরে দেখবেন এরকম আপনার সংখ্যা কত হবে, অনেক। যখন সংখ্যা বেড়ে যাবে, চাকরি করতে পারছে না, মেয়েরা চাকরি করতে পারবে না, এরকম একটা প্রবণতা সৃষ্টি হলে
শিক্ষিতের হার কমে যাবে। আগামী দিনে কিন্তু শিক্ষিত করতে চাবে না কোনো বাবা মা, কেউ বলবে না যে নারীদের শিক্ষিত করেই বা লাভ রাখতে হবে, যে টাকাটি এখন খরচ করবো এটি জমিয়ে রাখি, এটি আগামী দিনের জন্য চলবে আমাদের। কিন্তু দেখেন আজকে ছেলের মতো করেই মেয়েদেরকে যে প্রাধান্য দিচ্ছে পরিবারগুলোতে, এই বিষয়টি কিন্তু অত্যন্ত চমৎকার যে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মতো আমরা ধর্ম ভীরু একটি জাতি, এই দেশে ধর্মকে প্রাধান্য দিয়ে এগোতে হয়, কারণ প্রায় 90% 80 থেকে 90% মুসলমান এই দেশে। সেই মানুষদের মধ্যেও কিন্তু আমি মনে করি নারীদের যে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, নারীদেরকে উৎসাহিত করা হচ্ছে, এই বিষয়টি অবশ্যই বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা চেতনার কারণেই এটি কিন্তু হয়েছে। সেজন্যই আমি বলতে চাই, আপনি চমৎকার বলেছেন। আমার মনে হয় আমার রূপকদা পরবর্তীতে হয়তো আমার বেবি আপা আরো প্রশ্ন করতে পারে, সে তার প্রেক্ষিতে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন হলে আমি দিব, আশা করি সে কথা বলতে পারবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ নজরুল ভাই, ধন্যবাদ। আবার আসবো আমরা। যাবো এখন, আমাদের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাগির আল মাই সাদের সাথে হয়ে গেছে। সাদ ভাই, আমরা দেখতে পেয়েছি যে আপনি এই কোভিড এর সময় আপনি বিশেষ করে গত এক সপ্তাহ রংপুরে ছিলেন, রংপুরে মানুষের জন্য কাজ করছেন। এবং আমি যেটা বলতে চাই যে আজকে আমরা বলতেছি বাংলাদেশের দৈবমূল্য ঊর্ধ্বগতি নিয়ে কথা বলতেছি, নারী নির্যাতন নিয়ে কথা বলতেছি, নারী দর্শন নিয়ে কথা বলতেছি, আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। এখানে অনেক অনেক গুণগণ্য গেস্ট এসেছেন, আপনাদেরকে সবাইকে সালাম এবং আদাব। আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম এবং যারা লাইভ দেখতেছেন তাদেরকেও সালাম এবং আদাব আমি জানাচ্ছি। এখন আমাদের বাংলাদেশকে সুন্দর করতে হলে আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে। ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশ হলো আমাদের, আমাদের বলতে সবার। এখানে বিএনপি বলে কিছু নাই, জাতীয় পার্টি বলে কিছু নাই, আওয়ামী লীগ বলে কিছু নাই। বাংলাদেশটা কি আমাদেরকে গড়ে আনতে হবে। আমাদের যে স্বপ্ন, যে সোনালী বাংলাদেশ, এটা কিন্তু আমাদেরকেই করতে হবে। এই জন্য আমাদের সবাদের সাপোর্ট লাগবে ইনশাল্লাহ। এই যদি আমরা সবাই একসাথে কাজ করি, বাংলাদেশ নিশ্চয়ই সোনালী হবে, নিশ্চয়ই সুন্দর হবে। আমরা এটা আশা করি এবং কামনা করি। এখন আপনি যে বললেন যে অনেক এখানে অনেক গেস্ট আছে, অনেক পয়েন্ট বলেছে, ভালো ভালো পয়েন্ট। এবং ওইখান থেকে আমি বলবো যে এখন যে আমাদের যে বাংলাদেশের রিলিজিয়াস সেন্টিমেন্টের যে ব্যাপারটা, কয়েকদিন আগে যে লালমনিরহাটে যেটা হলো, এটা খুবই দুঃখজনক। এই জিনিসটা হওয়া উচিত হয়নি। এখন আমাদের যে যে গ্রামগঞ্জে যে এরকম ঝামেলা হয়, আমাদেরকে এগুলো একটু দেখতে হবে। এবং এরকম ভুল মানুষদেরকে যদি শাস্তি দেওয়া হয়, মানে এই জিনিসটা ভুল। আমাদেরকে যারা এরকম করেছে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং ওনাদেরকে আমি বিশ্বাস করি ওনাদেরকে ঠিক মতন পানিশমেন্ট দেওয়া উচিত। বলে কেন, ভুল করে যদি ভুল মানুষকে ক্ষতি করা হয়, এটা তো কোনো খোদাও মানে পছন্দ করবে না। আমি যতটুকু বিশ্বাস করি, ধর্ম, যে কোনো ধর্ম শান্তি চায়। এটা ইসলাম হোক, হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক অথবা অন্য ধর্ম, ধর্ম মানেই শান্তি। একটা বেসিক এডুকেশন কিন্তু আমরা ধর্ম কাছ থেকে আমরা সাধারণত পেয়ে থাকি। এখন ওইখানে আমাদের এডুকেশন আমাদের দরকার এবং আমাদের রিলিজিয়াস এডুকেশন আরো একটু বেশি দরকার। এবং এই এডুকেশনটা আমাদের কেমন করে আমাদের সব ধর্ম ইন্টিগ্রিটি এবং কেমন করে কাজ করে একসাথে, এটা আমাদেরকে জানা উচিত। সব ধরনেরই এডুকেশন আমাদের দরকার এবং এটার সাথে রিলিজিয়াস এডুকেশন আমাদের খুব দরকার। আমরা মনে করেন মুসলমান, অন্য একজন হিন্দু, আমাদেরকে তো বাস করতে হবে একজন মানুষ পরিবার হিসাবে। তো আমরা যদি অন্য ধর্ম অথবা অন্য মানুষকে যদি আমরা সম্মান দিতে যদি না শিখি, এটা তো we will be a failure as a citizen of Bangladesh. আর আমরা যখন বাইরে বিদেশে যখন আমরা যাই, তখন আমরা বাংলাদেশের ফ্ল্যাগটা কেমন করে তুলবো যদি আমরা সম্মান অন্য মানুষকে যদি আমরা সম্মান না দিতে পারি? এটা হলো একটা পয়েন্ট। এবং যেটা বললেন কি বলে, এখন যে রেপ এবং তার সাথে মানে পানিশমেন্টের ব্যাপার, এটার সাথে এডুকেশনের অনেক কিছু আছে।
বই কোনো গার্জিয়ানরা যারা বাসায় আছে আমাদেরকে যারা মানে পাশে থেকে আমাদের হোমওয়ার্ক করায়, আমাদের আব্বু আম্মুরা, আমাদের টিচাররা, সাধারণত ওরা এই সাবজেক্ট নিয়ে ওরা একটু শাই অ্যাওয়ে হয়ে যায়। আমি যখন আমরা বাইরে বাইরে পড়েছি অথবা বিদেশে পড়া হয়েছে, অনেকেই আছে এখানে, এই সেক্স এডুকেশনটা সাধারণত ক্লাস 5-এ একটা একটা মিডিওকার সাবজেক্ট হিসেবে দেখানো হয়। তারপর ক্লাস 8 এবং 9-এ আরেকটু সিরিয়াসলি এটার ব্যাপারে আরেকটু আরো বেশি ইনফর্ম করা হয়। ওই জিনিসগুলো যদি আমাদের বাংলাদেশে যদি করা হতো এবং আমাদের এডুকেশন কারিকুলামের মধ্যে যদি এটা কোনো রকম করে মানে ঢুকানো যেত, নিশ্চয়ই আমরা এটার ব্যাপারে আমরা শিক্ষিত হব, আমরা জানবো, আমরা আমরা মানে ভুল পথে যাবো না যদি আমাদেরকে এই এডুকেশন দেওয়া হয়। এখন যদি আমাদের টিচাররা আমাদেরকে যদি না ইনফর্ম করে রাইট পাথ, আমাদের প্যারেন্টসরাও যদি ওরা লজ্জা পায় আমাদেরকে জিনিসগুলো বুঝাইতে, তাহলে দোষটা কার? আমি বলবো না যে দোষ মানে প্যারেন্টসদের অথবা টিচারদের, আমাদের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। আর এটা চেঞ্জ করতে হবে ওনলি বাই এডুকেশন। আমাদের এডুকেশনটা আমাদের খুব দরকার। it doesn't really matter if it's religious education or sex education. আমাদের এডুকেশনের দরকার, বলবো না দেশটাকে চালাতে হলে আমাদের এডুকেশনের মাধ্যমে আমাদেরকে আগে নিয়ে যেতে হবে। আর আমাদের যে এখন যে সেকেন্ড ওয়েভ যেটা যাচ্ছে, আশা করি আমরা যতটুকু পারি হেলথের ব্যাপারে আমাদেরকে স্যানিটাইজ করতে হবে, হাত এবং মাস্ক পরে ঘোরাফেরা করতে হবে। এবং এখন আমি জানি না আপনারা নিশ্চয়ই একটু যখন ঘোরাফেরা করেন ঢাকা শহরে, আগের মতন ট্রাফিক জ্যাম হয়ে গেছে। এবং আমি যখন রংপুরে গেলাম এবার, I was greeted by a lot of traffic jam. So আমি বলবো যে সিচুয়েশন ব্যাক টু নর্মাল হয়ে গেছে, কিন্তু আমি খুব খুশি হয়েছি অনেক মানুষই তাও সচেতন আছে, তারা মাস্ক ব্যবহার করতে পছন্দ করে, ওরা হ্যান্ড স্যানিটাইজ করতে চায় এবং অন্যজনদের জন্য সুযোগ করে দেয় এবং ইনফর্ম করে। আর সবচেয়ে ভালো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমাদের যে কাজিনরা আছে, ছোট বাচ্চারা আছে, তারাই কিন্তু এখন আমাদেরকে বলে যে ভাইয়া, আপু, আম্মু, আব্বু, প্লিজ বাসায় ঢুকার আগে হাত 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 পা ধোও, ফ্রেশ হয়ে নাও, তারপর বাসায় ঢুকো। ওরা এখন আমাদেরকে এডুকেট করতেছে। সো আই উড লাইক টু থ্যাংক দিস ইয়াং কিডস অফ বাংলাদেশ, যারা আমাদেরকে আবার শিখাচ্ছে, মানে আমাদের গার্জিয়ান হিসেবে বলতে দে আর দ্য ফিউচার অফ বাংলাদেশ। আমি ওদেরকে আবার ধন্যবাদ জানাই। ইভেন তো তারা ছোট হলে কি, ওদের কাছ থেকেও তো আমরা শিখতে পারি। নলেজ ইজ ফর এভরিওয়ান। এখন এটা শিক্ষার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এতটুকুই আমি আপাতত বলবো। ধন্যবাদ। ধন্যবাদ সাদ ভাই। আবার আসবো আপনার কাছে। আমি যাবো এখন আমাদের সাথে আছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার সাংবাদিক নিখিল বত্রর কাছে। নিখিল, আমরা দেখেছি অনেকেই বিভিন্ন প্রশ্ন রেখেছেন, এবং যদি আপনার যে প্রশ্ন কি মতামত থাকে প্লিজ। ধন্যবাদ রূপক দা। মাননীয় সংসদ সদস্য বলছিলেন, আসলে আমি তার সর্বশেষ কথার সূত্র ধরেই বলতে চাই, আসলে সচেতনতার জায়গাটি আমাদের গুরুত্ব দেওয়া খুবই জরুরি। যদি আমরা আগামীতে করোনা মোকাবেলা করতে চাই এবং করোনার ভয়াবহতা থেকে আমাদের জনগণকে রক্ষা করতে চাই, তাহলে ওই ছোট্ট শিশুরা আজকে যে কথা বলছে, এই কথাগুলো আসলে আমাদের বড়দেরও বলা দরকার এবং মাঠ লেভেলে মানে সর্বস্তরে আমাদের এই বিষয়ে সতর্কতা নেওয়া দরকার। আমি মনে করি যে এখন জনজীবন স্বাভাবিক করা দরকার, মানুষের স্বাভাবিক কাজকর্মে ফেরা দরকার, তবে ওই সতর্কতা মেনেই সেটি করা দরকার। আর সেটি যদি করতে পারি তাহলে আমাদের যেমন অর্থনৈতিক অবস্থা ঠিক থাকবে, ঠিক তেমনি ভাবে আমরা এই সংকটময় পরিস্থিতিও মোকাবেলা করতে পারবো। আরেকটি যেটি কথা আমাদের মাননীয় সংসদ সদস্য বলছিলেন, আমাদের নবীন নিয়াজ ভাইও বলছিলেন যে আসলে সাম্প্রদায়িক যে ইস্যুটি এখন আসলে আমাদেরকে নতুন করে সংকট তৈরি করেছে, সেই বিষয়টি কিন্তু আমাদের আরো বেশি সচেতন হওয়া দরকার, সরকারকে আরো বেশি সতর্ক হওয়া দরকার। কারণ আমরা নির্দ্বিধায় বলতে পারি, আমরা যদি এইখানে একটি দূতাবাস উড়িয়ে দেই, এইখানে যদি কয়েকশো পরিবারকে উচ্ছেদ করে ফেলি, তার মধ্য দিয়ে কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না।
একটি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না, এবং সেটা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না। নিশ্চয়ই আমরা যে কোনো ঘটনার প্রতিক্রিয়া দেখাতে পারি, কিন্তু সেইটা যেন কোনো সহিংসতার জায়গায় না যায়, সেটি আমাদের সকলকে সেটি বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন, আমিও তার সেই আশঙ্কার জায়গায় একমত, যে অপপ্রচার চলছে, গুজব চলছে, এবং এটি শুধু দেশ না, বিশ্বব্যাপী চলছে, এবং বাংলাদেশে এটি নতুন করে সংকট তৈরি করেছে। কিভাবে অস্থিরতা তৈরি করা যায়, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায়, সেটির একটা ষড়যন্ত্র চক্রান্ত আছে। এবং যদি আমরা এটি মোকাবেলা না করতে পারি, তাহলে আমরা অনেক পিছিয়ে পড়বো। করোনা কালেও আমরা যে অগ্রসর হচ্ছি সার্বিক দিক দিয়ে। তবে উদ্বেগের বিষয়, সাধারণ মানুষের যদি সংকটের কথা বলি, আমাদের বেবি আপা যেটি বলছিলেন, এটি সরকারকে কঠোর হস্তে দেখতে হবে, সেটি হচ্ছে দ্রব্যমূল্য। নবীন ভাইও কিন্তু এ বিষয়ে একমত হয়েছে যে আসলে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, যে সিস্টেমে বাড়ছে, এটি নিশ্চিত আমরা বলতে পারি এটা সিন্ডিকেট করে তৈরি করা হচ্ছে। কোনোভাবেই এখন আলুর সংকট থাকার কথা নয়, কোনোভাবেই পেঁয়াজের সংকট থাকার কথা নয়। কাঁচামরিচের যে সংকটের কথা বলা হচ্ছে, সেটি কিন্তু আসলে ওই পর্যায়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা দেখছি যে পেঁয়াজ পচে যাচ্ছে, ফেলে দিচ্ছে, কিন্তু আবার সেটি 50-এর 60-এর নিচে বিক্রি করছে ব্যবসায়ীরা। অর্থাৎ আমরা বলতে পারি সিন্ডিকেটের হাতে আমাদের যে রাষ্ট্রযন্ত্র, আমাদের যে সরকার ব্যবস্থা, সেখানে জিম্মি হয়ে আছে, এমনি একটি আশঙ্কা তৈরি হচ্ছে। আপনি দেখবেন যদি আমাদের এই টক শো এর সংলাপের কমেন্টস গুলো দেখেন, বিভিন্ন শ্রোতারা এই সকল বিষয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্তব্য দিয়েছেন, অনেক বেশি প্রশ্ন করছেন যে এইটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই এখন আমি আমার যেটা একজন গণমাধ্যম কর্মী হিসাবে বক্তব্য, যে সরকারকে সতর্ক হতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে। ঠিক সরকারের বাইরে আমরা যারা আছি, বিরোধী দল বলেন আর নাগরিক সংগঠন বলেন, তাদেরকেও কিন্তু একটা সামাজিক দায়িত্ব রয়েছে। দেশের প্রতি, সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের জায়গা থেকে আমরা কিভাবে এই সংকটটা কাটিয়ে উঠতে পারি, এই সিন্ডিকেট থেকে দেশকে রক্ষা করতে পারি, সে বিষয়ে কিন্তু সরকারকে পরামর্শ দেওয়া, সরকারের উদ্যোগে সহযোগিতা করা। কারণ কোথায় কিভাবে এই ধরনের অঘটন গুলো ঘটছে অনেকেই কিন্তু জানেন। আপনি দেখছেন যে সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে, তার ভিডিও কিন্তু কোনো না কোনো নাগরিক করছে তার দায়িত্বের জায়গা থেকে। আমরা যদি সেই কাজগুলো করতে পারি, তাহলে নিশ্চিত আমাদের যে অগ্রযাত্রা আরো বেশি দ্রুততার সাথে সম্ভব। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নিখিল দা, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ত আমাদের সময় দেওয়ার জন্য। আমি অনুরোধ করবো এই পর্যায়ে আমাদের যারা অতিথি আছেন, আপনারা প্লিজ 5 মিনিটের ভিতরে শেষ করবেন, কারণ আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমি আরেকটা জিনিস আমরা নিখিলদের সাথে আমি কণ্ঠ মিলে বলতে চাই, আপনারা জানেন যে ফ্রান্সে কিন্তু কয়েক হাজার প্রবাসী বাঙালি অবৈধভাবে আছেন। তারা বৈধতার জন্য বিভিন্ন ভাবে মামলা করেছেন, বিভিন্ন কিছু করেছেন। কিন্তু বাংলাদেশের এই ঘটনার পর ফ্রান্সের বিরোধী দল নেতা টুইটারে একটা মেসেজ পাঠিয়েছেন যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে যারা আছে তাদেরকে যাতে বৈধতা না দেওয়া হয়। টুইটারে সরকার প্রস্তাব করেছেন। এই জিনিসগুলো আসলে আমাদের বাংলাদেশের যারা আছেন একটু চিন্তা করা দরকার, যে প্রতিবাদ একটা নিয়মতান্ত্রিক হওয়া দরকার, কিন্তু এই প্রতিবাদটা যাতে এমন কিছু না হয় যাতে আমরা যারা প্রবাসী আছি তাদের যাতে কোনো ক্ষতি না হয়। আমি এই জিনিসটা অনুরোধ করব, এবং আমাদের অতিথিদের আছেন যারা, আপনারা এই বিষয়টা বলবেন। আমি এখন যাবো উমানের সাথে আমার সাথে যুক্ত হয়েছেন আব্দুল মান্নান ভাই। আব্দুল মান্নান ভাই একটু আনমিট করতে হবে। আমার যেটা হচ্ছে এই বলে সংক্ষিপ্ত বলবেন যে আপনি অনেক সমস্যার কথা তুলে ধরেছেন উমানের, যদি একটু যদি আপনার কি প্রস্তাব রয়েছে, বাংলাদেশ সরকার কি করলে আমাদের যে উমানের যারা প্রবাসী আছে তাদের সমস্যার সমাধান হতে পারে, আপনার কি রকম প্রস্তাব রয়েছে একটু যদি বলেন প্লিজ। ধন্যবাদ রূপক ভাই, আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রবাস দর্পণকে এবং পাশাপাশি আমাদের অতিথি প্যানেলকে। আমাদের অতিথিরা সুন্দর বলেছেন, ম্যাডাম সহ সাত ভাই এবং আমাদের সাবেক এমপি নীরব ভাই সহ। আসলে আমরা তো অনেকদিন ধরে বিদেশে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আসতেছি, কিন্তু প্রবাসের মধ্যে আসলে সরকারি ভাবে বা দেশে আমরা কথা বলার পরও তেমন একটা কোনো কাজ হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না। সেই জন্য আসলে বিগত দিনে আমরা যারা কমিউনিটিতে এইভাবে কথা বলেছি, আস্তে আস্তে এরা আস্তে আস্তে স্তব্ধ হয়ে যাচ্ছে, মানে এই আলোচনাগুলো থেকে সরে যাচ্ছে। কারণ এগুলো কথাতে রয়ে যাচ্ছে, আসলে বাস্তবে কোনো কাজ হচ্ছে না। যেমন মনে করেন
আমাদের প্রবাসের মধ্যে আমি যে কথাটা বললাম, আমাদের কিছু ভাই বাংলাদেশে আটক পেয়ে রয়েছেন। তো এবং কিছু ভাই এখানে আবার ভিসা পতাকা ছাড়া হয়ে আছেন। এখানে যারা আছে তারাও কোনো ইনকাম সোর্স নাই, তারা এখানে বসে বসে বাড়ি থেকে এনে অথবা আগের যেটা ডিপোজিট আছে সেখান থেকে কাটছে। আর যারা দেশে আছে তারাও তাদের ওই অর্থ উপার্জনের কোনো ব্যবস্থা নাই, ব্যালেন্স থেকে কাটছে অথবা দেশ থেকে ঋণ করে কাটছে। এই দুইটা জায়গায় আমাদের সরকার বাহাদুর, যে আমাদের আজকে মাননীয় সংসদ সদস্য সাহেব আছেন, আমাদের সাবেক সংসদ সদস্য, আমাদের সরকারের কাছাকাছির মানুষ নবীন নওয়াজ ভাইও আছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের ভাইগুলোর জন্য যে টিকিটের ব্যবস্থাটা, এক্ষেত্রে যদি কোনো কাজ করা যায় কিনা। যেহেতু ইন্ডিয়া থেকে খুব সাশ্রয় প্রাইসে এখন লোকদেরকে পাঠাচ্ছে, ইন্ডিয়ার বিভিন্ন কান্ট্রিতে আমাদের যারা এখানে শ্রম বাজার সবাই যার যার কান্ট্রিতে সবাই সমান সমস্যায় আছে, কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা কেন এত ভোগান্তিতে পড়ে? ইন্ডিয়া যদি এদেরকে ভর্তুকি দিয়ে দিতে পারে এবং এদের কেরিয়ার দিয়ে যদি সস্তায় যদি এখানে পালন করতে পারে, নেপালে পারলে, ভুটানে পারলে, পাকিস্তান পারলে, আমরা পারি না কেন? এটা আমার 1 নম্বর কোয়েশ্চেন। আর দ্বিতীয় যেটা সমাধানের কথা আমাদের রুকিয়া ম্যাডাম একটু করে বলছিলেন, এখানে যে শিক্ষা ব্যবস্থা, আমরা যারা এখানে মোটামুটি যারা একটু সলভেন্সি আছি বা কিন্তু আমরা এখানে স্কিল হয়ে আমরা কিছু প্রতিষ্ঠান এখানে করেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, এখন আমাদের সবকিছুর পিছনে আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা, এদের লেখাপড়ার যে অবস্থা, অন্যান্য যেই ইন্ডিয়া বলেন অন্যান্য কান্ট্রির যে এডুকেশন, এদের সিলেবাস বা এদের একাডেমিক সাইট, এরা এদের লোকাল কমিউনিটি থেকে অথবা সরকার থেকে এদের গুলো প্রপারলি চলতেছে, কিন্তু আমাদের বাংলাদেশের কমিউনিটি গুলো প্রপারলি চলতেছে না। এগুলো যদি আমাদের বাচ্চা কাচ্চাগুলো যদি স্কিল না হয়, শিক্ষিত না হয়, তাহলে পরবর্তীতে এখানে যারা আমাদের যারা আসি, আমরাও একসময় দেশে শিফট করব। আমাদের এখানে আর এগুলো করার পিছনে আমি লেবার হয়ে আসছি, আমরা স্ট্রাগল করে এখানে এখন একটা পজিশনে গেছি। তো আমার বাচ্চাটা আমি আর লেবার রাখতে চাচ্ছি না, আমি তো চাচ্ছি একটা এদেরকে একটা এডুকেট বানিয়ে কোনো একটা ভালো কোনো মানে পজিশনে নেওয়ার জন্য, কিন্তু সেই ব্যবস্থাটা কেন মানে আমাদের হচ্ছে না। তো সেই জন্য সরকার যদি আমাদের শিক্ষা বান্ধব সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রবাসীদের যদি এখানে এরকম কোন শিক্ষার ক্ষেত্রে যদি কোনো প্রণোদনা দেয়, তাহলে এটা সবচেয়ে ভালো হয় আর কি। আর একটা বিষয় যেটা হলো, আমাদের 2 জন মাননীয় সংসদ সদস্য, একজন সাবেক একজন বর্তমান আছে, প্রবাসের মধ্যে আসলে রাজনীতিটা কতটুকু প্রযোজ্য, এটা কি আসলে কি সরকারি ভাবে কোনো অনুমোদন আছে কিনা? আমরা মিডল ইস্টের এখানে একতন্ত্র কান্ট্রিতে এখানে আসলে আমাদের সীমার বাইরে কিছু করার কোনো সুযোগ নাই, কিন্তু আমরা এখানে 1/11 পরে কিছু রাজনীতিক অপরাজনীতিক কিছু কর্মী এখানে মামলা টামলা খেয়ে এখানে চলে আসার পরে এখানে তারা আসি আবার নতুন করে অপরাজনীতি শুরু করে দেওয়ার কারণে এখানে আবার নতুন করে একটা যেমন আমাদের ভাই বললো, আমরা অতিমাত্রায় রাজনীতি, অতিমাত্রায় আন্দোলন, যেটা প্রবাসের মাটিতে মোটেও শোভনীয় না। একটা কারণে আরো 10 জনের উপরে প্রভাবটা পড়ে যায়, সমস্যাটা সৃষ্টি হয়ে যায়। তো এই ব্যাপারে আমাদের সরকারি ভাবে কোনো যদি নির্দেশনা থাকে, আমাদের যদি এম্বাসির মাধ্যমে যদি বর্ডার করাতে হতো, করা হইতো, বা ভোট দেওয়ার কোনো সুযোগ সুবিধা থাকতো, বা এখানের কেন্দ্রীয় সভাপতি যদি এখানে যাই যদি নমিনেশন পাইতো, অথবা একজন উপজেলা পর্যায়ের একজন নেতা যদি এখানে যাই ইউনিয়ন পরিষদে দাঁড়াইতে পারতো, সেই সুবিধাও দেখতেছি আমরা নাই। আমরা এখানে রাজনীতি করে দেশে গেছি, দেখি যে আমাদের এখানে রাজপথেরা অনেকদিন আগে পর্যন্ত দখল করে রাখছে, সেখানে আমাদের জন্য কোনো ভ্যাকেন্সি নাই। তো সেই জন্য প্রবাসে আমরা যদি সবাই যদি বাংলাদেশি দল হই, আমরা যদি ইউনিটির মাধ্যমে যদি দল নিরপেক্ষ থাকতে পারি, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। কারণ এই বিষয়গুলো বিগত 10-12 বছর ধরে এখানে অপরাজনীতির একটা সংস্কৃতি সৃষ্টি হওয়ার কারণে এখানে কিছুদিন আগে আমাদের এক জাফর ভাই মৃত্যুবরণ করলো, মামার হাতে 2 জন, বাগিনার হাতে 2 জন মামা মৃত্যুবরণ করলো। কিছুদিন আগেও ইয়াবা ট্যাবলেট নিয়ে এখানে গাঁজা নিয়ে ধরা খাইছে কিছু লোক, বিকাশ হুন্ডি এগুলো নিয়ে এই অবস্থা। কিছু কিছু লোক দেশ থেকে টাকা আনি এখানে সিন্ডিকেট করে বিভিন্ন হুন্ডির ব্যবসা করতেছে। এই যে একটা অপরাজনীতির কারণে বিদেশি বাজার, শ্রম বাজার যেটা বলে, এটা যে ধ্বংস হয়ে যাচ্ছে, সে ব্যাপারে যদি আমাদের যারা সরকার আজকে যে বাহাবা নিচ্ছে সব পরদাসিত্ব বিভিন্ন কিছু, এটা আমাদের একটা গর্ব। আমরা সরকার বিরোধী না, আমরা প্রবাসীরা সবসময় সরকার বান্ধব। যে সরকার আছে, যে সরকার ভালো কাজ করে আমরা এদের পক্ষেই কাজ করতে চেষ্টা করি। কিন্তু আমরা অনেক সময় সত্যি কথা বলতে গেলে অনেকে আমাদেরকে সরকার বিরোধী মনে করে, যে কথাটা আমরা অনেকেই বলতে চাইও বলি না। তো কথা হচ্ছে যে আমরা যদি বিদেশের মাটিতে আমাদের যদি একটা যদি নীতি নির্ধারণী পর্যায় থেকে যদি একটা ঘোষণা থাকে, এখানে তোমাদের রাজনীতির একটা সীমাবদ্ধতা আছে,
আমাদের দায়িত্বের একটা সীমাবদ্ধতা আছে। আমরা যেই দেশে আছি এই দেশের আইন কানুন মানবো নাকি আমাদের দেশের আইন কানুন মানবো? এখানে আমাদের যে সুলতান হাইতাম সাহেব আছে উনি অনেক অনেক মানে প্রবাস বান্ধব সরকার। আমি মনে করি আমাদের বাংলাদেশি যে 1,25,00,000 মানুষ বিভিন্ন কান্ট্রিতে আছে, আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি অন্যান্য কান্ট্রি চাই। আমি ইউরোপে বেশ কয়েকটা কান্ট্রিতে গিয়েছি, অনেক কান্ট্রিতে আমার ইউরোপে সফর করা হয়েছে, এশিয়াতেও সফর করা হয়েছে। আমি মোর দেন বেটার দেখতেছি এখানের সরকার এবং এখানের জনগণ ব্যবসা বাণিজ্যের জন্য একটা আপনি রাত 2টা বাজে 1 ব্রিটিশ টাকা নিয়ে 2 কেজি স্বর্ণ করে যদি মানে নিজের ফ্যামিলিকে নিয়ে যদি রাস্তায় হাঁটেন কোনো ভয় নাই। আমরা এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের এখানে সিকিউরিটির কোনো সমস্যা নেই। এই যে এইখানে আসি যদি আমরা অপরাজনীতি করি, এই রাজনীতিক প্রতিহিংসার শিকার হয়ে যাই, আমরা রাজনীতিক লেজুর ভিত্তিক কাজ করতে গিয়ে যদি আমরা আমার সাথে নবীন আওয়াজ ভাইয়ের সাথে সম্পর্ক আছে, আমার সাথে সাথে ভাইয়ের সাথে সম্পর্ক আছে, এই হবে সেই হবে, এই যে আমরা কিছু অতি উৎসাহী মানুষ এগুলো করতে গিয়ে আসলে প্রবাসের বাজারটাকে আমরা অনেকটাই এখন খারাপ করে ফেলতেছি। আমি আজকের মেহমানদেরকে এটাই অনুরোধ করব, আমরা প্রবাসের মধ্যে আমাদের একটা যদি নীতি নির্ধারণী একটা যদি থাকে, এটা যদি একটা ঘোষণা থাকে তাহলে এটার জন্য ভালো হয়। আসলে আমরা অনেকেই বুঝি না, রাজনীতিটা না বুঝেই অনেক সময় মনে করি আমরা এখানে সবকিছু আমরা করতে পারবো, কিন্তু এটা এক সময় গিয়ে হিত বিপরীত হয়ে যায়। আর বিদেশের এমন একটা সিস্টেম, এখানে যার কাছে পতাকা আছে সবাই লেবার মিনিস্টারের আন্ডারে এখানে থাকে, সবার মানে ইকুয়ালিটি মেনটেন করতে চায়, কোন নেতাকে নেতৃত্বকে মেনে নিতে চায় না। মানন ভাই ধন্যবাদ। আমরা আবার আমরা আরেকটা অনুষ্ঠানের কথা বলবো। আমরা জানি যে আমাদের প্রবাসে অনেক সমস্যা রয়েছে। ধন্যবাদ। আমার পক্ষ থেকে, ওমান প্রবাসীদের পক্ষ থেকে আমাদের আজকে মেহমানদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আমি বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে আবারও এখানে ফেরতের জন্য একটা সরকারের কোনো ব্যবস্থা নেবে সেই অনুরোধটাকে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল মান্নান ভাই। আসলে আমাদের সময় খুব সংক্ষিপ্ত, অনুতাপে আমাদের পরবর্তী বক্তারা একটু সময় দিকে খেয়াল রাখবেন। আমরা শেষ করতে চাই অনুষ্ঠান। আমি যেটা আব্দুল মান্নান ভাই যেটা বললেন ওমানের, আমি জানি ইউরোপে মানে একই সমস্যা, বিশেষ করে রাজনীতি দলগুলো নিয়ে। আপনাদের অনেকেরই মনে আছে যখন 1-11 তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, তখন একটা সরকারের নির্দেশ দিয়েছিল যে প্রবাসে রাজনীতি করা নিষিদ্ধ। আমরা জানি না সেই সরকারি এটা কি এখন কি মানে এখন কতটুকু আছে আমি জানি না, কিন্তু 1-11 তত্ত্বাবধায়ক সরকার আমলে একটা ঘোষণা আসছিল যে প্রবাসে কেউ রাজনীতি, কোন পলিটিক্যাল দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা কোন পলিটিক্যাল দল করতে পারবেন না। তো এখন এই অবস্থা কিন্তু আমরা দেখতে পাই প্রতিটা দেশে 7-8টা গ্রুপে বিভক্ত। প্রতিটা দেশে আমরা যারা মাননীয় সংসদ সদস্য আসেন, মন্ত্রীরা আসেন, দেখা যায় 7-8 গ্রুপে বিভক্ত হয়ে গিয়ে ফুলের মালা কে কার আগে দিবেন। এবং আমরা ইংল্যান্ডের মতো বাস্তব, ইংল্যান্ডে যখন প্রাইম মিনিস্টার আসেন তখন দেখতে পাই একদিকে বিএনপি প্রতিবাদ মিছিল করতেছে, আওয়ামী লীগের দিকে প্রধানমন্ত্রী পক্ষে করতেছে। পুলিশ বাধ্য হয় এখনকার পুলিশ 2 দলকে বিভক্ত করতে, অনেক সময় লাঠি পেটা করে, অনেকে গ্রেফতারও করে। এই জিনিসগুলো একটু আমাদের রাজনীতিবিদ যারা আছেন আপনারা একটু সিদ্ধান্ত নেবেন, বিশেষ করে প্রবাসে রাজনীতি করে বাংলাদেশের কি লাভটা হয় আমি জানি না। আমি এখন যাব, আমাদের সাথে আছেন বিএনপির নেত্রী এবং মহিলা দলের কেন্দ্রীয় সদস্য, মহিলা দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা অধ্যাপিকা রুকিয়া চৌধুরী। বেবি আপা কাছে, বেবি আপা আপনি শুনলেন আমাদের প্রবাসীদের, বিশেষ করে আব্দুল মান্নান ভাই বললেন এই যে প্রবাসের রাজনীতি একটা বিশাল ব্যাপার। এখন আপনার কি প্রস্তাব রয়েছে সরকারের কাছে যে এই যে কোভিড-19 আবার বাড়তে পারে, কি করা দরকার, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আপনার কি প্রস্তাব রয়েছে বিএনপির পক্ষ থেকে, কি বলবেন আপনি? আনমিউট করতে হবে। জি ধন্যবাদ। আমি প্রথমে নবীন আওয়াজ ভাইয়ের নারী বিষয়ক অনেক কথা বলছেন, তো আমি একটু বলি যে আমাদের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রংপুরের পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং নারী শিক্ষার জন্য তিনি 5 জন ছাত্রী নিয়ে স্কুল গঠন করেছিলেন, মেমোরিয়াল সাখাওয়াত টিউটোরিয়াল স্কুল। এবং এর পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যিনি প্রথম নারীদের কথা ভেবে মহিলা বিষয়ক মন্ত্রণালয় করেছেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই নারীদের এবং শিশুদের, আমরা তখন ছোট ছিলাম, নতুন করি বলে বিটিভিতে একটা প্রোগ্রাম হতো,
তো শিশু এবং নারী, আজকে বাংলাদেশের বর্তমান নারীরা যে এগিয়ে গিয়েছে তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। যখনই নারী কর্মমুখী এবং এই যে বৃত্তিমূলক শিক্ষা এবং এই যে নারীদেরকে হাঁস মুরগি পালতে হবে, নারীদেরকে উঠানে একটু জায়গা থাকলে গাছ রোপণ করতে হবে, অর্থাৎ নারীরাও কর্মজীবী হতে হবে, ঘরে বসেই নারীরা কর্ম করবে, তারা স্বাবলম্বী হবে। এই স্বাবলম্বী চিন্তাটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এনেছিলেন। আর বেগম রোকেয়া যে কথাটি বলেছিলেন তার একটি প্রবন্ধে, সেটা হচ্ছে যে সুকঠিন গারস্থ ব্যাপার যে পারে করিতে, রাজ্য শাসনের রীতিনীতি রয়েছে হাতে। সুতরাং আপনারা যে যাই বলেন না কেন, নারী যখন ঘর সামলাতে পারে তখন নারী কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে পারে। তো আমরা দেখেছি যে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করেছেন এবং বিরোধী দলীয় নেত্রী হিসেবে এখনো তিনি বেশ ভালো অবস্থানে আছেন। এবং আমাদের আরেকজন নেত্রী আছেন রওশন এরশাদ, ওনাকে আমি স্মরণ করছি, উনিও কিন্তু খুব সুন্দরভাবে বিরোধী নেত্রী হিসাবে নারী নেতৃত্ব দিয়ে আসছেন। সুতরাং নারীদের কিন্তু জয় জয়কার সর্বক্ষেত্রে সর্বত্র বর্তমান যে প্রেক্ষাপট। কিন্তু দুঃখ হলো যে আজকে বাংলাদেশের মাটিতে এর পরেও নারীরা নির্যাতিত হচ্ছে যত্রতত্র, এটা খুবই দুঃখজনক। আর যেই আরেকটি কথা আমি বলতে চাই, যেটা আর কি ভাই বললেন যে আমাদের কি ওপিনিয়ন, কি মতামত, কিন্তু তারপরও আমি যে পয়েন্ট দুটো আর কি আমি বলতে পারি নাই সমসাময়িক বিষয়, সেটি একটু আমি বলতে চাই রূপকদা আপনাদের কাছে। সেটা হচ্ছে যে মহামারীতে আজকে মানসিক চাপে 96% তরুণ তরুণী আজকে মানসিক চাপের মধ্যে তারা রয়েছে। কেন রয়েছে? করোনা তাদের আয় কমে গিয়েছে। ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলো ছিল সেখানে তারা পার্ট টাইম জব করতো এবং সেই অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, ফলে তারা এই শিক্ষার্থীরা চাকরিচ্যুত হয়েছে। তারা, আমি একটু আগে বলেছি, অনেক পরিবার গ্রামে চলে গিয়েছে। এর মধ্যে 59%-এর অবস্থা খুবই নাজুক, মানে 80%-এর মধ্যে 59% হচ্ছে নাজুক এই করোনাকালীন সময়ে। আর এই পড়াশোনা অনেককে আবার পড়াশোনা ছাড়তে হচ্ছে, এবং এই যে ছাড়তে হচ্ছে অন্তত 28% যুবক যুবতীকে আপনার এই পড়াশোনা উপার্জনে নামতে হয়। এবং এছাড়া দেখা যাচ্ছে যে চলমান মহামারীতে এই যে 96% স্টুডেন্ট বা তরুণ তরুণী যে ভয়াবহ একটি মানসিক মানে স্বাস্থ্য, মানসিকভাবে তারা খুবই দিন যাপন করছে। আর এদেরকে বিশেষ করে বর্তমান সরকার আসলে কি রোড ম্যাপ বা যদি কোনো প্ল্যান না থাকে কোন সরকারের, তাহলে আপনি সেই করোনাকালীন সময়ই বলেন, সেটা আপনার ওই যে যুব সমাজের কথাই বলেন বা নারীদের কথাই বলেন, কোনো কিছুতেই কিন্তু উইদাউট প্ল্যানে কিন্তু আগানো যায় না। আর এই প্ল্যান নাই বলে দক্ষ যুব সমাজ তৈরিতে অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ। শুধুমাত্র উইদাউট প্ল্যানিং এর কারণে কোভিড-19 বাংলাদেশে এমন ব্যাপক ভাবে আমাদের মানে ক্ষতিগ্রস্ত করেছে সমাজকে, আমাদের দেশের মানুষ আজকে। এবং যেটা আমি বলছিলাম যে 10-15% স্টুডেন্ট কিন্তু পড়াশোনা অলরেডি ছেড়ে দিয়েছে, কারণ তারা তো বেতন দিতে পারছে না, তারা পার্ট টাইম জব করতো, সেটাও করতে পারছে না। তো সেই কারণেই আমি বলতে চাই যে আমাদের এই সরকারকে এই সংকট মোকাবেলা করতে হলে, ঘুরে দাঁড়াতে হলে শর্ত সাপেক্ষে আগামী 6 মাসের বেকার ভাতা প্রদান করতে হবে এই তরুণ তরুণীদের মধ্যে। এটা আমি আমার একটা বলার আর কি, আমার একটা প্রস্তাব, মেনে নিলে নিবে, আনলে না নিবে, আমি প্রস্তাব করতে পারি। আর দেশে যেটা আমি বলছিলাম যে করোনায় মৃত্যু আবার বেড়েছে, সেটা হচ্ছে যে আমি বলি একটু 34তম সপ্তাহে, অর্থাৎ 25 থেকে 31 অক্টোবর পর্যন্ত ছিল 20 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আর এর আগের সপ্তাহে ছিল 20-এর নিচে। আর আমরা দেখেছি, আমি একটু আগে বলেছি যে মার্চ মাসের আমি যদি একটা জরিপ দিই যে কোভিড-19 এর যে বিষয়টা, গত 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের কথা আমাদের গভর্নমেন্ট জানায়, সরকার জানায়, এবং মে মাসে এটা দ্রুত ছড়ায়। আর ওই মাসের শেষ সপ্তাহ থেকে রোগী শনাক্তের হার ছিল 20% উপরে চলে যায়। আর আগস্টের যে তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার 20% উপরেও ছিল, এরপর সেটি নিচে নামতে থাকে। তবে গত 1 মাসে বেশি সময় ধরে রোগী শনাক্তের হার 10 থেকে 20% মধ্যে থমকে যায়।
আর এর মধ্যে টানা 3 সপ্তাহের পর গত সপ্তাহে শনাক্তের হার আবার সামান্য বাড়লো, আর একই সময়ে মৃত্যুর হারও বেড়েছে। 33তম সপ্তাহের তুলনায় 34তম সপ্তাহে প্রায় 7% মৃত্যু বেড়েছে। আর এই যে দ্রব্যমূল্যের কথা বললেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশে অলওয়েজ হয়েই থাকে, কিন্তু অন্য সময় আর আজকের সময় কিন্তু এক না, কারণ এটা হচ্ছে যে করোনাকালীন সময়। এই সময় মানুষ কিন্তু অভাবগ্রস্ত এবং খুবই বিপর্যস্ত মধ্য দিয়ে মানুষের জীবন যাত্রার মান যাচ্ছে। সেখানে দ্রব্যমূল্য যদি বেড়ে যায়, ঊর্ধ্বগতি হয়, তাহলে আলুর ভর্তাতে আর আগামীতে পেঁয়াজ, কাঁচামরিচ ছাড়া খেতে হবে, শুধু আলু চটকে একটু লবণ দিয়ে খেতে হবে। সুতরাং আমি মনে করি সরকার যদি মনে করে এই সিন্ডিকেটটাকে ভাঙতে হবে, কারণ কি সিন্ডিকেট করে যারা লাভবান হওয়ার তারা কিন্তু অনেক লাভবান হয়েছে। মানুষের স্বার্থে একটু না হয় সিন্ডিকেটটা নাই করলো। সুতরাং সরকার যদি এই ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহণ না করে তাহলে মানুষের জীবন কিন্তু দুর্বিষহ হবে। এবং আমরা জানি যে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে আমার শীতকালীন যে সময়টা এটা কিন্তু আবার খুব ভয়াবহ একটা রূপ নিবে, উনি নিজেই বলেছেন। যেহেতু উনি নিজে বলেছেন, সুতরাং আমি মনে করি উনি নিজেই এই পদক্ষেপটা গ্রহণ করবেন। আর ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ত আমাদের সময় দেওয়ার জন্য। আমি যাব আমাদের সাবেক সাংসদ, সাবেক ছাত্র নেতা, বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি, আওয়ামী লীগ নেতা জনাব নবীন নওয়াজ ভাইয়ের কাছে। নবীন নওয়াজ ভাই, যে আজকের যে আলোচনাটা, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অতিথিরা খুব ক্রিয়েটিভ কথাবার্তা বলছেন, যে কিভাবে বাংলাদেশকে নিয়ে কথা বলছেন, এর জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাবো। নবীন নওয়াজ ভাই যে কথাগুলো বললেন, রুকিয়া আপা, বিশেষ করে কোভিড-19 যে অবস্থা আগামীতে যদি আবার বাড়ে, যে প্রস্তাবগুলো দিলেন, এবং আপনার কি মনে হয় কিভাবে এই সরকারের কাজ করা উচিত? ধন্যবাদ রূপকদা। বেবি আপা মনে করিয়ে দিয়েছেন, বিশেষ করে আলু ভর্তার কথা বলেছেন, যে গত কয়েক মাস আগে যখন লকডাউন ছিল, অফিস আদালত দোকানপাট এমন ভাবে বন্ধ ছিল, আমরা পৃথিবীর উন্নত দেশের খবর পেয়েছি যে অনেক জায়গায় খাবার কিনে আনতে পারেনি বিধায় না খেয়ে মরার অবস্থা, মরেছেও অনেকে, এরকম সংবাদ পেয়েছিলাম। তখন এই আলু ভর্তার কথা মনে হচ্ছিল। তখন আমার মনে আছে যে আমরা আলু বেশি করে কিনে রাখা যায় কিনা, বাই চান্স যদি কোনো কারণে দোকান বন্ধ আরো বেশি দিন হয়ে যায়, কোন রকমে বেঁচে থাকার যে অবস্থাটি, এটি যাই হোক, সে বিষয়টিতে আমরা সেদিকে আমরা যাইনি। আমরা বাংলাদেশ আমরা বেঁচে গিয়েছি আরো একটা কারণে, যেহেতু বিরোধী দল আন্দোলনের দিক দিয়ে খুব চাঙ্গা ছিলেন, খুব শক্তিশালী অবস্থায় ছিলেন, বিভিন্ন কারণে সরকারের বিভিন্ন ভুল ভ্রান্তি ধরে একটা আন্দোলন করে সফল হওয়ার চেষ্টা করেছেন। স্বাভাবিকভাবে সরকার কিন্তু একটি উদ্বিগ্নতায় ছিল যে করোনার মতো একটি সময় এমন ঘটনা ঘটে কিনা। আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনাটি বাঁচিয়ে দিয়েছে হলো উন্নত দেশ, বিশেষ করে ইউরোপের উন্নত দেশে যখন সংখ্যা বেড়ে গেল, এই বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের সরকারের জন্য একটু হলো আর কি, নিস্তার হলো, যে না একেবারে ধাক্কা দিল, সেই ধাক্কায় একবারে পড়ে যাওয়ার কথা না, কারণ চিন্তা তো আবার বিদেশের ব্যাপার আমরা করি, বিদেশের সাথে তাল মিলিয়ে চলতে হয়। যেমন আপনি দেখেন লকডাউনের বিষয়টি সরকার কিন্তু বারবার থেমে গিয়েছে, সময় দিয়েছে, সেই সময়ের ঠিক রাখতে পারেনি। কিন্তু বাংলাদেশ শুধু ছিল না, উন্নত দেশগুলো কিন্তু এরকম একটা অবস্থায় ছিল। এখনো অনেক দেশ আছে, আমরা আগামী দিনে যাতে অন্তত সেই খারাপ দিকে না যায় সেই দিক থেকে আমরা দেখব। আমি বলবো আমাদের মাননীয় এমপি মহোদয় বলেছেন, সাদের সাথ একটি কথা বলেছেন যে আমাদের সকলকে একসাথে সম্মিলিতভাবে এই দেশটিকে সামনে এগিয়ে নিতে হবে। এটি চমৎকার কথা বলেছেন। আমরা যারা এখানে বক্তা আছি তাদের সবার থেকে উনি শ্রেষ্ঠ কথাটি বলেছেন। এই কথাটি হচ্ছে মূল কথা। যদি আমরা যে কথাই বলি না কেন, আমরা শ্রমিকের কথা বলি, আমরা কৃষকের কথা বলি, আমরা চাকরিজীবীদের কথা বলি, আমরা বেকারদের কথা বলি, আমরা প্রবাসীদের কথা বলি, কিন্তু সবাই মিলে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু আমাদের দেশ আমরা সেই জায়গায় নিতে পারবো না। আমরা ধ্বংস স্তূপে পরিণত হতে পারি যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি বা সামনে না আগে। আরেকটি কথা উনি বলেছেন যে অন্য ধর্মের প্রতি সম্মান দেওয়ার বিষয়টি আসলে চমৎকার একটি বিষয় বলেছেন। হয়তো ওনাকে বললে আমার কাছে যেটা মনে হয় উনি অনেক বলতে পারবেন এই ব্যাপারে, কেননা অন্য ধর্মের ব্যাপারে ওনার যে আন্তরিকতা, ওনার যে সিম্প্যাথি, এই কথাটি উনি তুলে ধরেছেন। কথাটি কিন্তু বাস্তব কথা। আমরা বাংলাদেশে কত আছি, 18 কোটি মুসলমান, ভারতে কত আছে ভেবে দেখেন। আমরা বাংলাদেশের
সংখ্যালঘু আমরা হিন্দুদের যদি চাপ সৃষ্টি করে অথবা তাদের উপর তাণ্ডব চালিয়ে যদি আমরা ভারতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে যেমন আমাদের ভারতে থাকা মুসলমানরা যেমন বাংলাদেশে চলে আসা লাগবে, পাশাপাশি আবার আমাদের ভাবমূর্তি কিন্তু ভারতে অনেক খারাপ দিকে যেতে পারে। শুধু হিন্দুদের প্রতি কেন, আমরা খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বীদের প্রতি যদি কোনো অনীহা দেখাই, খারাপ ব্যবহার করি, তাহলে এই তথ্য উপাত্ত কিন্তু তাদের দেশ, যেসব দেশে খ্রিস্টান বেশি, যেসব দেশে বৌদ্ধ বেশি, তারা কিন্তু আমাদেরকে ঘৃণার চোখে দেখবে, আমাদের কোনো কাজের সহযোগিতা দূরের কথা, আমাদের খারাপ দিকেই ঠেলে দিতে পারে। সেজন্যই উনি যে কথাটি বলেছে, ওনার এই কথাটির জন্য ওনাকে আমি আবারও ধন্যবাদ জানাই। আমরা যেসব বিষয় বলতে চেয়েছি, বিশেষ করে এখানে আমাদের নিখিল দা বলেছেন একটি কথা, যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন চক্রান্তের বিষয়টি। স্বাভাবিকভাবে কিন্তু চুন খেয়ে মুখ পুড়ে গেলে আমরা দই দেখলেও ভয় পাই, এটি কিন্তু বাস্তবতা। আজকে আমি অফিসে গিয়েছিলাম, যাওয়ার পথে ঠিক আমার অফিসের কাছে যে একটু হাঁটতে হলো, যখন যানজট দেখলাম একটু হাঁটা শুরু করলাম। হাঁটতে যেয়ে ডান পাশে পার হয়ে দেখছি ডান পাশের ওই জায়গাটি বন্ধ। বন্ধ মানে কি, গাড়ি চলছে না, কিন্তু হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ সব ওই শান্তিনগর থেকে ফিরে আসতেছেন। ওনারা যেই দল বেঁধে ফিরে আসতেছেন, তখন মনে পড়ে গেল সেই মতিঝিলের কথা। না জানি এমন হয়ে যায় কিনা। এমন একটি ঘটনার কারণে বাংলাদেশে আবার হরতাল, ধর্মঘট বন্ধ হওয়া, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যে এই করোনার যে আমাদের দুর্ভিক্ষের মতো একটি সময় চলছে, এই সময়টাতে খারাপ কিছু হয় কিনা এরকম একটি ভয় কিন্তু আমার মধ্যে না, অনেকের মধ্যেই হয়েছিল। অনেকে ফোন করে বলেছে, অনেকে কিন্তু ভিডিও পাঠিয়ে দিয়েছে, যে এখন তো সেই সময় যেমন ভিডিও পাঠানোর যে মানে আমাদের সম্ভাবনা ছিল না, এটি কিন্তু এখন সম্ভব। যখন তখন ভিডিও করার 5 মিনিটের মধ্যে আমার মোবাইল আমি দেখতে পাচ্ছি যে যাত্রাবাড়ির দিক থেকে কি পরিমাণে আসছে, ওই জায়গাটায় জমায়েত কি পরিমাণে হয়েছে। সেজন্য আমাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক আছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে বিভিন্ন রকমের চক্রান্ত হতে পারে। আমার মনে হয় আমাদের এমপি মহোদয়ের কথাটি ঠিক, যদি বাংলাদেশকে টিকিয়ে রাখতে হয়, সারা পৃথিবীর কাছে আমাদের ভাবমূর্তি ঠিক রাখতে হয়, তাহলে অবশ্যই আমাদের সব দিকে চোখ কান খোলা রাখতে হবে। ওই যে কথাটি বললাম, চুন খেয়ে মুখ পোড়া, সেটি হচ্ছে মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে আমাদের দেশের অপপ্রচারের মতো প্রবণতা আমাদের মধ্যে আছে। আমরা অপপ্রচারে কিন্তু লিপ্ত হই। আমার অনেক ভক্ত একটি ছেলে গতকালকে একটি পোস্ট করেছিল, আমি সাথে সাথে তাকে বলে মুছাইছিলাম। সে লিখেছিল যে তার কাছে লেখাটি এসেছে, সে লিখেছে এইভাবে যে মনিরামপুরে কোরআন শরীফের উপর পা দেওয়া একটি ছেলের ছবি ছাপা হয়েছে। আপনারা যারা আছেন মুসলমান, যদি মুসলমান হয়ে থাকেন 100 বার এই কথাটি সেন্ড করেন, আর যদি কাফের হয়ে থাকেন চুপ করেন। আপনি বলেন আমার ভক্ত, তার মানে আওয়ামী লীগের ছেলে, আমার সংগঠনের ছেলে, সেই ছেলে কোন জায়গায় লেখা পেয়েছে, সে মুসলমান যেহেতু সে আবেগে মোটামুটি আবেগ দেখে ফেলেছে, দিয়ে এই লেখাটি পাঠিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। আমি বললাম এক্ষুনি তুমি মুছো, কারণ এই দেশে যদি কোনো কারণে এই ধরনের অপপ্রচার দিয়ে যদি পরিবেশ নষ্ট করা হয়, আজকে হেফাজতের বিষয়টি ছিল আমি গতকাল জানতাম, আমি হেফাজতের এই মিছিল দেখে বুঝতে পারলাম যে আসলে এরকম একটি চক্রান্ত ছিল কিনা, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। আমার বেবি আপা আমি ধন্যবাদ জানাই যে আমি গতকাল না পরশুদিন একটি ভিডিও দেখেছি, যে বিএনপির এক নেত্রী আর আওয়ামী লীগের আমাদের এক নেত্রী বক্তব্য রাখতে যে ভাষা ব্যবহার করেছেন, আমার ভাই চ্যানেল রূপকদার মতো এরকম চ্যানেল এভাবে আমাদের দাওয়াত করতে গেলে খুব ভেবে চিন্তে করবেন, যে আমরা বেফাস কিছু বলে আমাদের যে চেহারা আছে এই চেহারাটিকে আমরা ভস্কাই দেই কিনা। যেটি বেবি আপা চমৎকার ভাবে বলে উনি ওনার যোগ্যতা প্রমাণ করেছেন। এটা কিন্তু জিতে যাওয়া বড় কথা না, এখানে কথা বলা, যুক্তি দিয়ে তথ্য উপাত্ত দিয়ে যদি কথা বলা যায়, তাহলে অবশ্যই সাংবাদিক বৃন্দ এবং যারা অতিথিবৃন্দ আসবেন তারা উপলব্ধি করবেন কে কতটুকু সুন্দর করে গুছিয়ে আসল জিনিসটি তুলে ধরতে পেরেছেন, বাস্তব বিষয়টি তুলে এনেছেন এবং এই দেশের পক্ষে কথা বলতে চেষ্টা করেছেন। তা না হয়ে যদি মিথ্যা তথ্য উপাত্ত দেওয়া হয়, অবশ্যই আমি বলবো অপপ্রচারের মতো এবং বাংলাদেশে যে কোনো একটি অপকর্ম করে এই দেশকে খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করার একটি বিষয়কে আমি সামনে তুলে ধরবো যদি এভাবে কেউ বলে থাকেন। পাশাপাশি আমার আপা বেবি আপা বলেছেন যে 12,000 বিদেশির কথা, আবার পাশাপাশি আমার সাংবাদিক দাদা বললেন যে আসলে তো ফ্রান্সেও তো আছে অবৈধভাবে, বাংলাদেশে কেন? বাংলাদেশে আজকে আমি ধন্যবাদ জানাই প্রথম আলোকে, আমি নিজেই পড়েছি তো এই নিউজটা, যে এই তথ্য উপাত্ত দেওয়ার কারণে কিন্তু আমাদের একটু চোখ কান খুলে গেল। সাংবাদিকরা এখানেই
আমরা বলবো সাংবাদিকরা হলেন জাতির বা সমাজের বিবেক, যে ওনারা তথ্যপত্র তুলে ধরলেই আমরা কিন্তু সাবধান হতে পারি, বা সরকারও কিন্তু এই জায়গাটিতে হাত দিতে পারে যে এখানে যারা আছে অবৈধভাবে তারা কে কোন কর্ম করে খাচ্ছে বা কে অপকর্ম করে খাচ্ছে, কে কোন রকম এদেশের বিরুদ্ধে কোন রকম তথ্যপত্র নিয়ে আমাদের দেশের ক্ষতি করছে কিনা, এটিও কিন্তু চেষ্টা করতে পারে। আমি আমি পত্রিকাকে ধন্যবাদ জানাই যে পত্রিকাতে এই নিউজগুলো করেছেন। পাশাপাশি আমার আপা বেবি আপা বলেছেন যে আমি একটি কথা বলবো, একটি কবিতার কথা বলবো। শতত হে নদ তুমি পড়ো মোর মনে, শতত তোমারই কথা ভাবিয়ে বিরলে। মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতা। আপা দেখেন তোমার কথা, হ্যাঁ যাই হোক আমার ভুল হতে পারে, কারণ আমি তো মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, এখন কবি এই কথাটি লিখেছেন। আর বেবি আপা কিন্তু বাংলার শিক্ষক, বেবি আপা বাংলার শিক্ষক। আমি খুব খুশি হয়েছি যে বাংলার একজন শিক্ষক, বাংলার একজন প্রফেসর এবং বাংলার একজন মানুষ হিসেবে আপনি আমার এই কবিতার বিষয়টি ধরতে পেরেছেন, যে আমি আবৃত্তিটি কিন্তু ভালো করে করতে পারিনি, কারণ আমি তেমন আবৃত্তিকার নই। যদি একজন ভালো একজন আবৃত্তিকার এই আবৃত্তি করতেন, স্বাভাবিকভাবে কিন্তু আমরা চুপ করে শুনতাম এবং বলতাম রূপকদা একটু সময় দেন, সবাই মিলে বলতাম যে আমরা আবৃত্তিটি শুনি। ঠিক তেমনি ভাবে আমি বলবো কবি যেমন লিখে উনি ওনার বিষয়টিকে প্রকাশ করার চেষ্টা করেছেন, এটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, এটিকে জাতির মধ্যে ভালো রূপ দেওয়ার জন্য একজন ভালো আবৃত্তিকার প্রয়োজন আছে, একজন বাংলার শিক্ষকের প্রয়োজন আছে। আমি স্বাভাবিকভাবে বলবো এই জায়গাটিতে কবিতা যিনি লিখেছেন, যদি বলে থাকেন যে আপনার রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সেই সময় কবিতাটি লিখেছেন, কিন্তু এটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনার মধ্যে একজন প্রফেসর, একজন শিক্ষক দরকার আছে, সেটিকে রূপ দিতে হয়েছে। পাশাপাশি আবার দেখেন আবৃত্তিকার এটিকে সুন্দর কণ্ঠ দিয়ে বাজিয়ে এই সমাজের মধ্যে ভালো ভালো দিকগুলো তুলে ধরে এই সমাজকে, জাতিকে, শিশুদেরকে শিক্ষা দেওয়ার যে বিষয়টি এটি তুলে ধরেছেন। সেজন্যই আসলে বাস্তবে যে যেখানে যে ধরনের ভূমিকা রেখেছেন সেই ভূমিকার জন্য আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ধন্যবাদ জানাই। পাশাপাশি আবারও বলি যে বাস্তবে রূপ দেওয়ার জন্য অনেকগুলো পরিকল্পনার প্রয়োজন হয়, অনেক সময় দেওয়ার প্রয়োজন হয়। সেই সময়ের রূপটি হয়তো আমরা বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি দেওয়ার একটি পরিকল্পনা করে এগিয়েছেন বলেই আজকে হয়তো রূপ পাচ্ছে, আমরা এই টিভির চ্যানেলে বলতে পারছি নারীদের বিষয়টি। তা না হলে আমি যে কথাটি বলেছি যে 13টি শর্ত দেওয়া হয়েছিল, আজকে আপনি নারী হিসেবে এই টক শোতে আসতে পারতেন কিনা সন্দেহ ছিল, আপনি একজন প্রফেসর বা শিক্ষক হিসেবে এই পোশাকে আপনি বসতে পারতেন কিনা সন্দেহ ছিল। এরকম অনেকগুলো বিষয় আছে। এই জন্যই আমরা বাঙালি এই বাংলাদেশে অনেক অনেক ইতিহাস দেখেছি, অনেক অতীত দেখেছি। সেই অতীত শিক্ষা থেকে আমরা মনে করব আমরা এই বাংলাদেশকে সামনে এগোতে হলে আমাদেরকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। সেই চোখ কান খোলা রাখার জায়গাটিতে আমি আবারও আমাদের এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই যে আমাদের ঐক্যবদ্ধ ভাবে সকলকে, যদি আজকে আমি মান্নান ভাইয়ের কথাটি বলবো, মান্নান ভাই খুব ভালো একটি কথা নিয়ে এসেছে, দেশের সরকারের অবশ্যই এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে হবে। কারণ রাজনীতির নামে বিদেশের অবশ্যই আমাদের দেশে যেমন বাংলাদেশের সংবিধান আছে, সেই দেশের সংবিধান আছে, সেই দেশের নিয়ম আছে, নীতি আছে, শান্তি শৃঙ্খলা আছে। আমরা বাংলাদেশকে ছেড়ে সেই উন্নত দেশে চলে যাচ্ছি। সেই উন্নত দেশের পরিবেশটি হচ্ছে আপনি যেটি বললেন যে নিরাপত্তার কথা, যে ওই দেশে ভালো নিরাপত্তা আছে, ও দেশের খাদ্য সামগ্রী থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় ভালো পরিবেশ হওয়ার কারণে ওই দেশের টাকার দাম বেশি, বাংলাদেশের টাকার থেকে কয়েক গুণ বেশি হওয়ার কারণে আমরা ওই দেশে আছি। তাহলে আমরা যারা পরিবেশ নষ্টকারী, আমরা যারা এদেশের পরিবেশ ঠিকভাবে দিতে পারছি না, আমরা যারা বাংলাদেশকে সামনে এগোতে পারছি না, আমরা সেই মানুষগুলো ওই দেশে গেলে আমরা কেন মানুষ হচ্ছে না, মানুষের মতো চলছে না? কারণ আমরা এই কালচার থেকে যাচ্ছি। আমি মনে করি আমরা এই কালচার থেকে যারা যাচ্ছি বিদেশেও কিন্তু রাজনীতি আছে। আমি মনে করি মান্নান ভাই, বিদেশি কিন্তু রাজনীতি ছাড়া বিদেশ চলছে না, রাজনীতিবিদরা দেশ চালাচ্ছে, সরকার চালাচ্ছে। সেজন্য আমি বলবো আমাদের দেশের যারা বিদেশে যাচ্ছেন তাদেরকে অবশ্যই শান্তি শৃঙ্খল পরিবেশ দিয়ে রাজনীতি করে নিজেদের ভাবমূর্তি ঠিক রেখে, এটি কিন্তু শুধু নিজেদের ভাবমূর্তি না, ব্যক্তিগত ভাবমূর্তি না, এটি তার নিজের ওই দেশে চলার জন্য যে বিভিন্ন রকমের নীতি নির্ধারক তারা কিন্তু যে কোনো আইন দিতে পারে, যে কোনো শর্ত দিতে পারে আপনার চলাফেরার মধ্যে, আপনার দিকে আর চোখে তাকাতে পারে, আপনার পাসপোর্ট দেখে কিন্তু বারবার আপনাকে চেক করতে পারে। কারণ আপনার বাংলাদেশি মানে আপনারা পরিবেশ নষ্টকারী, আপনারা এদেশের পরিবেশ ঠিক রাখতে নাও পারেন, সেই জন্য আপনাদের প্রতি সন্দেহ আসতে পারে। তাহলে বাঙালির
দিকে সন্দেহের দৃষ্টিতে বিদেশিরা দেখুক, বাংলাদেশকে খারাপ দৃষ্টিতে দেখুক, এই পরিবেশটি অবশ্যই অনেক প্রবাসীরাই চান না। কিছু সামান্য রাজনীতিবিদ যারা পরিবেশ নষ্ট করতে চান, যারা বাংলাদেশে নষ্ট করেছেন, তারা বিদেশে গিয়ে নষ্ট করছেন, তাদের উদ্দেশ্যে বলবো আজকে এই প্রবাস দর্পণের মাধ্যম দিয়ে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিবে। যদি মান্নান ভাইদের মতো নেতৃবৃন্দ যদি সরকারকে দাবি জানান, অবশ্যই রাষ্ট্রদূত আছেন, সেই দেশের তথ্যপত্র দিবেন, দিয়ে অবশ্যই সরকারের উদ্যোগ নেওয়া উচিত। কিছু শর্ত দিয়ে ওই দেশে পাঠানোর সময়, বিদেশে পাঠানোর সময় যারা বিদেশে যাচ্ছেন তাদেরকে সেইভাবে শর্ত দিয়ে পাঠানো উচিত। আর আমি মনে করব যে অবশ্যই সরকারের পক্ষ থেকে যদি সরকার এই উদ্যোগ নেয়, আর আপনারা যারা নেতৃবৃন্দ আছেন তারা যদি উদ্যোগ নেন, আমার মনে হয় আপনি আজকে যে কথাটি বললেন, আগামী 1 বছর পরে পরিবেশ পরিবর্তন হতে পারে, আমাদের বাংলাদেশের ভাবমূর্তি সারা পৃথিবীর কাছে উজ্জ্বল হোক। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টি চাই। আমার মনে হয় এখানে যারা অতিথিবৃন্দ আছেন ওনারা সবাই চান। পাশাপাশি যে কথাটি বলবো যে আমাদের দেশে মহামারীর যে বিষয়টি, বেকারত্বের যে বিষয়টি, বেবিয়াবা বাস্তবেই স্বীকার করতে হয়। আমরা যে এখন খেয়ে পরে বেঁচে আছি, আলু ভর্তা ছাড়াও মাছ মাংস মোটামুটি একটা সহনীয় অবস্থায় কিন্তু নিয়ে এগোচ্ছি। আমরা বাঙালিরা কিন্তু ভাগ্যবান, কারণ এদেশের আবহাওয়ার কারণে হোক, অথবা এদেশের মানুষ খেটে খাওয়া মানুষ হলেও, অথবা মানুষ পরিশ্রম করে, ওই যে একটি কথা ভিডিওতে বারবার দেখেছি যে বাঙালিরা এত সহ্য করতে পারে, এত ধৈর্য ধরতে পারে, এত রৌদ্রের মধ্যে থাকে, আর করোনার মতো একটা সামান্য জিনিসকে মোকাবেলা করবে, এটা কোনো ব্যাপারই না। সেই জন্য বাঙালিরা যুদ্ধ করেই কিন্তু মানুষ হয়েছে। 71 সালে যুদ্ধ না, শুধু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অবশ্যই এদেশে বসবাস করার জন্য, এই সমাজে বসবাস করার জন্য যুদ্ধ করে এগিয়ে যাচ্ছে। আর এই যুদ্ধ করে এগিয়ে যাওয়ার কারণে আবহাওয়ার মধ্যে যে কষ্ট করে পরিশ্রম করে এত আরাম আয়েসে না। ইউরোপের দেশগুলোতে কিন্তু অনেক আরাম আয়েসে এসির মধ্যে এত সুখে থাকে, ওই সুখী মানুষরাই কিন্তু আক্রান্ত বেশি হয়েছে। যদিও আমি বদদোয়া দিচ্ছি না, এটি কিন্তু বাস্তব। সেজন্য আমাদের দেশের মানুষগুলো যেভাবে পরিশ্রম করে, এই পরিশ্রমের কারণে, আবহাওয়ার কারণে, আর শারীরিক যে বিশেষ করে যেটা বলবো যে সহ্য করার যে ক্ষমতা, এই ক্ষমতা থাকার কারণে আজকে করোনার মতো এই ব্যাধি আমাদের বাঙালি জাতিকে চরম আকারে ক্ষতি করতে পারেনি, যেটি পাশের দেশ ভারতকেও কিন্তু করে ফেলেছে। আমরা বাঙালিরা অনেক চুপ সাবধান হয়েছি। সরকারের পক্ষ থেকে বিশেষ করে 7 ভাই সহ মাননীয় এমপি মহোদয়রা ক্ষমতায় আছেন, সরকারের বিরোধী দলে মিলে যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন, আমার মনে হয় উনি স্থায়ী কমিটি মিটিং গুলোতে যান, মিটিং গুলোতে ভূমিকা রাখেন, সেই ভূমিকার মাধ্যম দিয়ে এভাবে সকল এমপি মহোদয়রা, জনপ্রতিনিধিরা দায়িত্ব নিয়ে যেভাবে দায়িত্ব পালন করেছেন, সে কারণে হয়তোবা আমরা বাঙালিরা অনেক নিরাপদে আছি। আমার প্রবাসী ভাই মান্নান ভাইরা বিদেশে থেকেও কিন্তু ওনারা প্রশংসা করেন, নিজেরা বসে আলোচনা করেন, না আমরা বাংলাদেশে অত আক্রান্ত হইনি, আমরা ভালো আছি। আক্রান্তের পরিমাণ বেড়ে গেলে সারা পৃথিবীতে বাঙালি যেখানেই থাকুক না কেন অবশ্যই মনের মধ্যে একটু দাগা দেয়। আমি মনে করি বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, আর এই সুন্দরভাবে যদি এগিয়ে যায়, মাননীয় এমপি মহোদয়ের কথা মতো যদি সকল ঐক্যবদ্ধভাবে আমরা সামনে এগোতে পারি, আমরা যদি চক্রান্তের শিকার না হই, আমরা যদি বিভিন্ন রকমের ইতিহাস বিকৃতি করা থেকে শুরু করে বিভিন্ন রকমের পরিবেশ নষ্টকারীর দিকে না যাই, তাহলে অবশ্যই সব থেকে বড় যে জিনিসটি, আমরা যারা এখানে টকশোতে আছি অনেকেই সরকারের ভুল ধরিয়ে দিচ্ছেন। সরকার এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে যদি সরকার দেশ পরিচালনা করেন, সরকার পরিচালনা করেন, অবশ্যই এই বাংলাদেশ আগামী দিনে একটি উন্নত বাংলাদেশ হতে পারে। সেই উন্নত বাংলাদেশের আমরা জাতি হিসেবে সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়ালে আমার মান্নান ভাইরা বিদেশে থাকবে না, উন্নত দেশে ফিরে আসবেন। এই উন্নত দেশে ফিরে আসলে আমার মনে হয় বিদেশে যাওয়ার প্রবণতা কমে যাবে। বিদেশ থেকেই বাঙালিরা, বিদেশিরা ফিরে এসে বাংলাদেশে বসবাস করবে। এই বাংলাদেশ একসময় উন্নত বাংলাদেশ হবে। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় থাকবো। আজকের অনুষ্ঠান থেকে আমাদের সকলের এই হোক আমাদের সফর। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের। ধন্যবাদ নবীনওয়াজ ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে ব্যস্ত মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। আপনি একটি কথা উল্লেখ করেছেন, আপনি যে গত পরশু যে ঘটনা ঘটেছে একটা মিডিয়ায়, আপনার গতকালকে আপনার টেলিফোনের পর আমাকে আরো 4-5 জন মানে আওয়ামী লীগ বিএনপির অনেকেই ফোন করেছেন, বিশেষ করে যে অনলাইন যে কাজটা করেছে 2 জন রাজনীতিবিদ সাবেক সাংসদকে নিয়ে যেভাবে কাদা ছোড়াছুড়ি হয়েছে, আমরা নিন্দা জানাই। আসলে আমরা চাই না যে বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে এইভাবে মানুষের সামনে, কারণ আমরা জানি আজকে যে অনুষ্ঠান কি দেখতেছেন অনেকে শিক্ষা নিচ্ছেন, কিন্তু ওইখানে যেভাবে মানে গালিগালাজ হয়েছে এটা আসলে খুবই দুঃখজনক, এবং আশা করব যে এই জিনিসগুলো বন্ধ করা দরকার।
এবং এখন যেটা হচ্ছে অনলাইনের কারণে আমরা অনেক অনেক অনলাইন আছে, অনেক প্রোগ্রাম করতেছে। এখন যদি ধরেন একজন ব্যক্তি স্বার্থে তার অনলাইনে ভিউয়ার্স বাড়ানোর জন্য, ইউটিউবে ভিউয়ার্স বাড়ানোর জন্য এইসব পরিবেশ সৃষ্টি করে, এর নিন্দা জানাচ্ছি আমরা। আমি আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা আগামীকালকে অনুষ্ঠান করব। আপনারা জানেন যে বাংলাদেশে রোহিঙ্গারা রয়েছে, আগামীকাল আমরা প্রোগ্রাম করবো রোহিঙ্গারা কেমন আছেন। আগামীকাল প্রোগ্রামে থাকবেন মাননীয় সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক এমপি, কক্সবাজার 2 আসনে থাকবেন রেজাউল করিম চৌধুরী, নির্বাহী পরিচালক পোস্ট ট্রাস্ট। আমাদের সাথে থাকবেন আতিকুল ইসলাম চৌধুরী, পরিচালক পালস বাংলাদেশ। থাকবেন দিদারুল আলম রাশেদ, নির্বাহী পরিচালক নুঙ্গর। থাকবেন জেসমিন প্রমাদ, চেয়ারম্যান উন্নয়ন সংস্থা ক্রাস। আগামীকাল অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 9টা, ইউকে সময় বিকাল 3টা। দেখার আমন্ত্রণ রইল। আমরা অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আমি যাব আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব রাগির আল মাই সাদের সাদ ভাই গেছে, সাদের সাদ ভাই একটু সংক্ষিপ্ত করতে হবে অনুষ্ঠানটা শেষ পর্যায়ে। যদি একটু বলেন, আমাদের আজকে অনুষ্ঠানের শেষ বক্তা আপনি, এবং যদি বলেন যে কথাগুলো বললেন নবীন নওয়াজ ভাই এবং আমাদের রুকিয়া চৌধুরী, বেবি আপা, কি বলবেন আপনি? আপনার মানে সর্বশেষ মানে কি বলবেন এই যে কোভিড-19 এর কারণে কি করা দরকার, সরকারের কি করা উচিত? ধন্যবাদ আবার সবাইকে। আপনাদের কাছ থেকে আমি মানে অনেক শিক্ষা এবং জ্ঞান আমি অর্জন করতে পারছি। এই জন্য সাধারণত আমি এই প্রোগ্রামে আসি, অনেক কিছু জানা হয়, শেখা হয়। এই জন্য আপনাদেরকে সবাইকে আবার ধন্যবাদ আমাকে জ্ঞান দেওয়ার জন্য, বুঝার জন্য। আপনাদের কাছে আমি আরো যত আমি যেতে পারবো তত ভালো হবে। আমি ফার্স্ট অফ অল আমি ওমানের ব্যাপারে আমি কথা বলতে চাই। ওমানের এমবাসি আমাদের বাসার কাছেই অ্যাকচুয়ালি। এটার ব্যাপারে আমি খুব আমার কাছে দৃষ্টি আছে। এটা নিশ্চয়ই এটার ব্যাপার নিয়ে আমি পার্লামেন্টে ইনশাল্লাহ কথা বলবো এটার ব্যাপারে। আমি চেষ্টা করবো আমি একজন এমপি হিসেবে আমি যতটুকু পারি আমি এটা পার্লামেন্টে আমি ডিসকাস করে একটা সলিউশন আনতে চেষ্টা করব। দ্বিতীয়ত ব্যাপারটা হলো এখন যে কোভিড যেটা চলতেছে, আশা করি আমাদের যখন ইমিউনিটি সিস্টেম খুব স্ট্রং আল্লাহর রহমতে, এই ডিসকাশন আমরা যেটা বুঝতে পারলাম, ইনশাল্লাহ আশা করি আমরা যদি আমরা সচেতন থাকি, আমরা যদি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি এবং মাস্ক পরে আমরা যদি বাসা থেকে বের হই, ইনশাল্লাহ আমরা ভালো থাকবো। এতটুকু আমি বলতে পারি। আর বাকিটুকুটা আল্লাহর ইচ্ছা। ইনশাল্লাহ আমি যতটুকু জানি কোভিড যখন ভ্যাকসিনেশন এসে পড়বে, আর আমার মনে হয় বেশি দিন নেই ভ্যাকসিনেশন আসার। এটার ব্যাপারে দুবাই এবং রাশিয়া, চায়না এবং ইউকে, ইন্ডিয়া অনেক দেশই এই ভ্যাকসিনেশন করতে মানে তৈরি করার জন্য আগিয়ে আছেন। ইনশাল্লাহ যখন এই ভ্যাকসিনেশন এসে পড়বে আমরা একটু রিলিভড হব। আমাদের আগে যেমন ভাবে আমরা গ্যাদারিং করতাম, কথাবার্তা বলতাম, ওরকম আমরা ব্যাক টু নর্মাল হয়ে যাবে আমি আশা করি। ইভেন তো আমি এই জুম কনভারসেশন অথবা এই জুম মিটিংটা আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। এটা নিশ্চয়ই আরো ভালো হতো, আমরা সবাই এনজয় করতে পারতাম, সামনাসামনি কথা বলে আরো ইনফরমেশন আমরা জানতে পারতাম। কিন্তু আনফরচুনেটলি এই করোনার জন্য এই সিচুয়েশন আমরা করতে পারতেছি না। কিন্তু এই জুমের জন্য আমরা কিন্তু দেশ বিদেশ আরো অনেক জায়গায় আমরা কমিউনিকেট করতে পারতেছি। দ্যাটস দি অনলি পজিটিভ থিং এট দিস মোমেন্ট এই জুম কনফারেন্সের জন্য। আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে আমাদের এখানে একজন নেত্রী আছেন, উনি একজন শ্রদ্ধেয় টিচার। আমি যতটুকু জানি এবং আমি যতটুকু দেখেছি, সব টিচাররাই কিন্তু সেকেন্ড প্যারেন্ট হয়, আমাদের গার্জিয়ান হয় ওনারা। আমাদেরকে সম্মান দেওয়াটা আমাদের খুবই জরুরি। বই কেন বাসায় যেমন আমাদের আব্বু আম্মুরা। সাদাত ভাই, আমি একটা ইনফরমেশন দিই আপনাকে। এই যে নবীন নওয়াজ কিন্তু টিচারদের টিচার, নবীন নওয়াজ ভাই কিন্তু টিচারদের টিচার। হ্যাঁ, আপনাকে একটা ইনফরমেশন দিলাম। জি বলেন, জি বলেন। আচ্ছা, আমি বলি, আমাদের গার্জিয়ান যেমন আমাদের বাসা আব্বু আম্মুরা আছে, তেমনি আমাদের টিচাররা কিন্তু আমাদের আব্বা আম্মা, আমাদের স্কুলে কিন্তু। তো ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। আমাদের গার্জিয়ান বাসায় যারা আব্বু আম্মুরা আছে তাদের কাছ থেকে শিকার অনেক কিছু আছে। সো আমরা ওদের কাছ থেকে আমরা দুনিয়াটা কেমন আমাদের শিকার জন্য আমরা অতি আগ্রহিত। এবং ওনারা আমাদেরকে যেমন করে এডুকেট করবে তেমন ভাবে আমরা বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চেষ্টা করব ওনাদের দ্বারাই। সো আমি চাইবো যে যত ভালো টিচার তত ভালো স্টুডেন্ট হবে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য। বই কোনো এখন আমরা যারা শিক্ষিত পরিবার আছে, যারা পড়াশোনা করতে চায়, ওরা তো টিচার এবং প্যারেন্টসদের মানে মানে
এডুকেশনের মাধ্যমে তো ওরা রিফ্লেক্টেড হবে ওদের এনভায়রনমেন্টে, তাই না? সো আমাদেরকে ওনাদেরকে সম্মান করতে হবে, ওনাদের কাছ থেকে আমাদেরকে এডুকেটেড হতে হবে, ওদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। এখন শিখার কোনো শেষ নাই। দ্বিতীয়ত এখন যে আমাদের অনলাইন ক্লাস হচ্ছে, জুম মিটিং হচ্ছে, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমটা এখনো ইমপ্রুভমেন্ট হয়নি। এই ইমপ্রুভমেন্ট হতে হলে আমাদের এই ভাইরাসটা আগে শেষ হতে হবে। বই কোনো আমি যতটুকু বুঝতে পারতেছি, বলতে আমার কাজিনরাও জুম ক্লাস করে, ওরা মানুষের যে সিন্স ওরা হোমলি এনভায়রনমেন্টে থাকে, ওই মানে পড়াশোনা করতে ওদের একটু সমস্যা হয়, বলতে ওদের কনসেন্ট্রেশন মানে ইয়াং বয়সে ওই কনসেন্ট্রেশন একটু কম থাকে, স্পেশালি বাসার এনভায়রনমেন্টে থাকার জন্য। আস্তে আস্তে আমি চাইবো যে ক্লাস যেন ওরা ভালোভাবে করে। ইভেন দো আমিও কোনো এক সময় স্টুডেন্ট ছিলাম, ক্লাস করতে কারো ভালো লাগতো না, কিন্তু class education is a ladder to any sort of success for life, I believe. And দেশের জন্য যদি কোনো কিছু করতে হয়, education is number one priority. That is a definite. আর আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছিলাম যে আমরা হলাম সবাই মানুষ। এখন আমরা যদি ধর্মকে যদি আমরা না সম্মান দিতে পারি, মানুষ কিন্তু আমাদেরকে সম্মান দিতে পারবে না। বই কোনো if we respect all religion, we have to respect all religion for the sake of humanity. এখন আমরা যদি and the development of বাংলাদেশ, আমাদেরকে সব ধর্ম সম্মান করতে হবে আমাদের দেশকে গড়ার জন্য, এবং এটার সাথে পার্টি এবং পলিটিক্স এবং রিলিজন একই মাধ্যমে আমি বলতেছি, আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে। It doesn't really matter which political party or what religion. আমরা হিউম্যানিটি হিসেবে আমাদেরকে আগাতে হবে একসাথে। বলতে একতাই বল, এই দেশটা আমাদেরই থাকবে, আমাদেরকেই সোনালী বাংলাদেশ গড়াতে হবে। ধন্যবাদ। এবং ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি সাদেশাদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ব্যস্ত মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা চাই যে এইভাবে যে কথাগুলো বললেন, আমরা জানি আপনি যুক্তরাজ্যে দীর্ঘদিন লেখাপড়া করেছেন, এখানকার কালচার সংস্কৃতি এবং অনেক কিছুই জেনে গেছেন এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন। আমরা আগামীকালকে অনুষ্ঠান থেকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি, এবং আমরা আশা করবো বিশেষ করে কোভিড-19 যে হারে বাড়ছে, আমাদের বাংলাদেশের মানুষও সচেতন হবেন এবং সরকারের যে নিয়ম কানুন দেওয়া আছে এগুলো একটু মানবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, ধন্যবাদ সবাইকে।